ধরো কোনো ছেলে এবং মেয়ে ফিজিক্যাল হওয়ার জন্য বলো বা টাইম স্পেন্ড করার জন্য ওয়োতে যায়, তো এই যে ওয়োতে যায় এই ব্যাপারটা লিগ্যাল না ইললিগাল? আমি শুনছিলাম যে এই যে পরকীয়া রয়েছে সেটাকে নাকি লিগ্যাল করে দিয়েছে। আদৌ লিগ্যাল? মানে বিয়ের পর তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছ? কোনো পুরুষ কি করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা জানা সত্ত্বেও যে তার স্বামী এটা জানে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য 5 বছরের সাজা ছিল। মহিলার ক্ষেত্রে কিচ্ছু ছিল না। কেন? রিসেন্ট টাইমসে তোমার কি মনে হয় যে ডিভোর্সের সংখ্যাটা আগের থেকে বেড়েছে? কারণ মানুষ এখন কি বলতো, বেটার অপশন খুঁজে। যারা বাচ্চাদের উপর ধর্ষণ বলো বা শারীরিক নির্যাতন বলো সেই জিনিসপত্রগুলো করে তাদের এগেনস্টে কি কি অ্যাকশন নেওয়া হয়? এক্ষেত্রে এখন খুব স্ট্রং একটা অ্যাক্ট এসছে, সেটা হচ্ছে প্রোটেকশন অফ চাইল্ড এগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস। কেউ যদি চাইল্ডের সাথে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করে থাকে 20 বছর অব্দি সাজা হতে পারে, এবং সে যদি 10 বছরের নিচে কারোর সাথে করে থাকে তাহলে তার লাইফ ইমপ্রিজন। এটা এমন একটা স্ট্রং কেস না, মানে কি বলবো, এখন এটা খুব হচ্ছে, আর ম্যাক্সিমাম কেসগুলোই তোমার ফেক কেস ফাইল হচ্ছে। কিরকম? কেউ যদি একবার যদি মানে জেলেতে যায় না, তার সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যায়। সে যদি ক্রিমিনাল নাও হয় না, তাকে ক্রিমিনাল বানানো হয়। কৌস্তবের আড্ডার একটা ইন্টারেস্টিং আড্ডাতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। এর আগে আমরা অ্যাডভোকেট তামানের সাথে একটা পডকাস্ট আপলোড করেছি, সেখানে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি। আপনাদের ওই পডকাস্টটি অনেক ইনফরমেটিভ মনে হয়েছে, অনেক ভালো লেগেছে এবং আপনারা কানেক্ট করতে পেরেছেন। তাই জন্য আমরা অ্যাডভোকেট তামানের সাথে আরো একটি এপিসোড নিয়ে এসেছি। আশা করছি আজকের এপিসোড থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই আজকের এপিসোডটা শেয়ার করবেন এবং আপনারা আজকের এপিসোডটা কোথা থেকে দেখছেন, আজকের পডকাস্টটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কৌস্তবের আড্ডাতে আপনারা কি ধরনের পডকাস্ট চান, কি ধরনের আড্ডা চান সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের আড্ডা। হ্যালো তামান, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। বিষয়টা যেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে বাইক নিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড যাবার সময় আমাকে একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড় করায় এবং আমার থেকে এত অ্যামাউন্টের একটা টাকা নেয়। ট্রাফিক পুলিশও সেখানে ছিল। এখনকার দিনে ট্রাফিকে কেস খাওয়াটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। বাইক নিয়ে বেরোলে তোমাকে 500-1000 টাকা রাখতে হবে, যখনই কেস খাবে দিয়ে দিতে হবে। সেটা লিগাল হতে পারে, ইললিগালও হতে পারে। ইললিগাল হলে আমরা অনেক সময় বুঝতেও পারি না, কারণ আমাদের সেই সম্যক জ্ঞানটা নেই যেটা ইললিগাল কিনা সেটা ডিটারমাইন করতে পারবো। যাই হোক, আহ, এই সম্বন্ধে তুমি যদি কিছু বলো। দেখো, বেসিক্যালি এখন কি করা হয়, সিভিক ভলেন্টিয়ার গুলোকে সামনে এগিয়ে দেওয়া হয়। আচ্ছা। ঠিক আছে, যেহেতু ওদের কোনো মানে ওদের র্যাঙ্ক থেকে কোনো প্রমোশনও হয় না, হুম। কোনো ডিমোশনও হয় না, হুম। এই সকল ইললিগাল কাজগুলো, যে টাকা চাওয়া, হুম। গাড়ি সাইড করে দাঁড় করানো করানো, অ্যাকচুয়ালি হিসেব মতো দেখতে গেলে হাইকোর্টের কিন্তু তোমার জাজমেন্ট আছে। জাস্টিস অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার ঘরেতে একবার জাজমেন্ট হয়েছিল রিসেন্টলি কিছুদিন আগে, যে সিভিক পুলিশকে কোনো ল অ্যান্ড অর্ডারের ডিউটিতে রাখা যাবে না। আচ্ছা। ঠিক আছে, তারপরেও কিন্তু কি করা হচ্ছে, এই সিভিক ভলেন্টিয়ারদেরকে ওই কাজগুলো করানো হচ্ছে। যেগুলো করছে সেগুলো ল অ্যান্ড অর্ডারেরই ডিউটি। অবশ্যই, এই যে গাড়িতে মানে সাইড করানো, তার থেকে ডকুমেন্টস চাওয়া, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওদের কাজ নয়। ওদের কাজটা কি বেসিক্যালি? ওদের কাজ জাস্ট ট্রাফিকটাকে ক্লিয়ার করা এবং সার্জেন্টকে হেল্প করা। আচ্ছা। হেল্প করা, ডিরেক্টলি ওরা কোনো কাজে ইনভলভ হতে পারে না। লাইসেন্স চেক করে এসব করতে পারে না? না, আচ্ছা। কিন্তু পুলিশগুলো কি করে, সার্জেন্টরা, ওরা দেখবে ওই পুলিশ কিয়স্ক যেটা থাকে, হুম। মানে ওই ঘরটা যেখান থেকে আর কি সিগন্যাল কন্ট্রোল করা হয়, ওখানে ওরা বসে থাকবে, সিভিক ভলেন্টিয়ার গুলোকে রোডেতে নামিয়ে দিয়ে গাড়ি দান করাতে বলবে। আচ্ছা। মানে ওরা, ওদের একটা অ্যাটিটিউড এরকম থাকে তোমার ট্রাফিক সার্জেন্টদের, যেন ওরা একটা বস, হুম। গাড়িতে বসে থাকবে বা পুলিশ কিয়ক্সে বসে থাকবে, আর ও হচ্ছে তোমার মানে কি বলবো, ওর সব ডান হাত বাঁ হাত, মানে সব চেলা চামুন্ডা, সাঙ্গপাঙ্গ। সাঙ্গপাঙ্গ, হ্যাঁ এক্স্যাক্টলি, সাঙ্গপাঙ্গ। তো ওদেরকে দিয়ে সব কাজগুলোকে করায়, এবং করিয়ে কি করবে, তোমার থেকে ইনলিগাল যে টাকা চাও সেটা কিন্তু সার্জেন্টরা চাইবে না, হুম। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে চাওয়াবে। হুম। ঠিক আছে, মানে এটা বলতে পারো সিভিক ভলেন্টিয়াররাও যে মানে নিজের ইচ্ছায় করে তা নয়, হুম। ওদেরকে যেটা করানো হয়, হুম। যাতে প্রবলেমে পড়লে যেন ওরা যাতে না পড়ে, বা কেউ ধরো রেকর্ড করছে কিছু করছে, অনেক সময় হয় না মানুষ, হুম। বা এখন থেকে বাইক নিয়ে যারা বেরো অনেকেই ইউটিউবার থেকে, গোপ্রো। হ্যাঁ, বা যেগুলো থাকে ক্যামেরা থাকে হেলমেটে লাগানো, বা কেউ হিডেন ক্যামেরা রেখে দেয়, যাতে রেকর্ড হলে যেন সিভিক ভলেন্টিয়ারের মুখটা সামনে আসে, ওদের যাতে মুখটা সামনে না আসে। আচ্ছা। তো এটা পুরোটাই একটা মানে কি বলবো, মানে পুরোটাই একটা সিস্টেমের মধ্যে এখন পড়ে গেছে এগুলো হওয়া। ধরো কেসটা যেটা হচ্ছে, অনেকেই ধরো কেস খেলো, হেলমেট ছাড়া যাচ্ছিল, হুম, বিভিন্ন কারণে কেস খেলো বা হুম, ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছিল। এবার সেই সময় তাদেরকে দাঁড় করায়, দাঁড় করিয়ে পুলিশ অফিসারই বলছেন যে
এটার তো ফাইন 5,000 টাকা হয়, হুম। আপনাকে 1,000 টাকা করে দেবো স্পট ফাইন, তারপর আপনারা যেতে পারেন। এই যে মানুষ এই যে জিনিসপত্রগুলো করে 5,000 টাকার জায়গায় 1,000 টাকা দিয়ে বেরিয়ে এলো, ঠিক আছে, সেই জিনিসটা করাটা কি উচিত? মানে সেক্ষেত্রে তো তার লাভই হচ্ছে, তাই না? হুম। 5,000 টাকার কেস কভার থেকে 1,000 টাকা দিয়ে বেরিয়ে গেল। অ্যাজ অ্যান অ্যাডভোকেট তোমার কি মনে হয় ব্যাপারটা? দেখো, অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি এটা অনেকেই করে থাকে, ঠিক হুম, আছে? আমি বলবো যে এটা উচিত একদমই নয়। একদমই এটা নয়। করা মানে হচ্ছে আরো প্রশ্রয় দেওয়া, ওদের লোভটাকে আরো বাড়িয়ে তোলা, হুম, হুম। ঠিক আছে? এটা করা মানে ওদের লোভটাকে আরো বাড়িয়ে তোলা। আবার আমি এটাও বলবো না যে ওই ফাইনটা না দিয়ে ৫,০০০ টাকা ফাইন দিক, কিরকম ভাবে হবে সেটা? ঠিক আছে? আমি বলবো টাকাটা দিক। 5,000 টাকা? না, তাহলে? ১,০০০ টাকা ফাইনটা দিক। মানে যেটা স্পট ফাইন যেটা করছে সেটা দিক। হুম। কিন্তু দেওয়ার পর সে বাড়ি এসে যেন ওই কনস্টেবল বা সার্জেন্ট যেই হোক তার নামে একটা যেন কমপ্লেন করে। কিরকম কমপ্লেন হবে সেটা? ইল্লিগালি টাকা নিয়েছে আমার থেকে, কিন্তু কেসটা তো লিগ্যাল লিগ্যাল ওয়েতেই দিয়েছে। কেসটা লিগ্যাল ওয়েতে দিক না। পুরো হুম, ঘটনাটা যা, যা হয়েছে এই ঘটনা হয়েছে, আমার থেকে ফোর্সফুলি এই টাকাটা ক্লেম করা হয়েছে। হুম। আমার কোনো দোষ ছিল না, কিন্তু ফোর্সফুলি আমার থেকে এই টাকাটা ক্লেম করে এবার একটা কমপ্লেন দিক সবাই। আচ্ছা। এইভাবে যদি মানুষ করতে থাকে, পার ডে একটা অফিসারের নামে কম করে তোমার ৪-৫ টা কমপ্লেন যাবে। হুম, যখনই তার এগেইনস্টে ৪-৫ টা কমপ্লেন যাচ্ছে, তার সুপিরিয়র অথরিটি কি করবে? ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বাধ্য হবে। হুম, তখন এই ইল্লিগাল টাকা চাওয়ার ব্যাপারটা তখন গিয়ে কমবে। দেখো, আমি যদি এখন বলি যে কাউকে ১,০০০ টাকা দিতে হবে না ৫,০০০ টাকা দিক, কেউ শুনবে না আমার কথা। হুম, অ্যাকচুয়ালি সেটাই করা উচিত। বা ৫,০০০ টাকা না দিয়েও তার কোনো টাকা দেওয়াই উচিত না। হুম, কোর্সটা কেসটা তোমার কোর্টে যাবে। হুম, কোর্টে গিয়ে বিচার হবে যে ওটা করেছে না করেনি। হুম, তখন কোর্ট যেটা চাইবে তখন সেটা কোর্টে দিল। বা এমনও হতে পারে সে নির্দোষ প্রমাণ হলো। আদৌ সে হয়তো কোনো ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করেনি। হুম, তাকে ইচ্ছা করে একটা মিথ্যে কেস দিয়ে চাওয়া হচ্ছে, সেটাও তো হতে পারে অনেক সময়। হুম। মানে অনেক সময় কি হয় যে রেড সিগন্যালটা ব্লিঙ্ক করলো, হুম, গ্রিন সিগন্যালটা দেবে। হুম। আবার অনেক সময় রেড সিগন্যালটা হওয়ার আগে গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যাল হচ্ছে সেটা এমন হয়ে গেল, এত ফাস্ট হয়ে এত গেল ফাস্ট হয়ে যে গেল, জাস্ট একটুখানি বেরিয়ে গেল। বেরিয়ে গেল। তখনই তাকে কেস দিয়ে দিল। ঠিক আছে? তো যাই হোক, আমি ধরে নিচ্ছি সে ভুল করেছে বা করেনি। কিছু একটা হবে। হুম, তো কোর্টে যদি যায়, এটাও তো হতে পারে যে সেখানে কোনো সাক্ষী কোর্ট পেল না। হুম। কোর্ট তাকে এমনিই বলে দিল যে বেকসুর বলে দিল যে না, তার কোনো সে নট গিল্টি বলে দিল। তখন তাকে ফাইন নাও দিতে হতে পারে। কিন্তু অ্যাডভোকেটকে যে টাকাটা দেবে হুম। সেক্ষেত্রে তো আর এক্সট্রা টাকা যাবে। এবার আমি একটা কথা বলি, এইটা যদি তুমি বলো, হুম, সেই দিক থেকে দেখতে গেলে ফ্রিতে কেস করার জন্য তোমার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে। তারা আচ্ছা, ফ্রিতে অ্যাডভোকেট প্রোভাইড করে। আচ্ছা। তাদেরকে দিয়ে মামলা করাক। ওকে। এই ব্যাপারটা জানা ছিল না। তাদেরকে দিয়ে মামলা করাক। এটা অনেকেই জানে না। বা এটা কেউ জানায়ও না। আমি বলে জানাচ্ছি। হুম। এটা অনেক অ্যাডভোকেট জানাবেও না যে এরকম একটা জায়গা আছে, যেখানে মানুষগুলো ফ্রিতে মামলা করতে পারে। জায়গাটার নাম আরেকবার বলে দাও। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। সেটা ইন্টারনেট থেকে? অবশ্যই পাওয়া যায় এবং মানে যেকোনো জেলাতেই থাকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকে। সেখানে গেলে সে যদি সত্যিই মানে বিলো পভার্টি লেভেল হয়, তার যদি সেরকম সামর্থ্য না থাকে, হুম। অবশ্যই সেখান থেকে অ্যাডভোকেট প্রোভাইড করা হয় এবং সেই অ্যাডভোকেট তার হয়ে মামলাও করে। আজকে তোমাদের আরিয়ানের ব্যাপারে বলি। আমার বন্ধু আর ও আজকে আমাকে ইনভাইট করেছে অ্যাভিয়েটরের জন্য ওদের সফটওয়্যার টেস্ট করতে। আমি টাকা হেরে গেলে ও আমাকে 10 গুণ টাকা ফেরত দেবে। চলো ট্রাই করে দেখা যাক। এখানে 6 রাউন্ডের প্রেডিকশন হবে। আই এম রিস্কিং 1,500 রুপিস অন আ কোএফিসিয়েন্ট অফ 4.90। আমার ফোরকাস্ট একদম ঠিক হয়েছে আর আমি জিতলাম 7,200 টাকা। আমি আরও একবার ট্রাই করব। আই এম গোয়িং ফর হায়ার কোএফিসিয়েন্ট 8.46, রিস্কিং 7,000 রুপিস। আমি আবার জিতে গেছি। দ্য প্লেন পারফেক্টলি ল্যান্ডেড অন 8.46। তো ফ্রেন্ডস, আমি আমার আর্নিং করা 45,490 টাকা উইথড্র করলাম মাত্র 1 মিনিটে, শুধুমাত্র 1,500 টাকা ইনভেস্ট করে। আপনিও যদি এই সফটওয়্যারটা ইউজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করুন। সেখানে একটা টেক্সট মেক বাটন আছে, ক্লিক অন ইট অ্যান্ড আরিয়ানকে বলুন আই এম ফ্রম কৌস্তভ কুমার, দেন ওয়েট ফর আ রিপ্লাই। লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন। সব কন্ডিশন ফলো করুন এবং ডাউনলোড দ্য সফটওয়্যার। সি ইউ অন দ্য আরিয়ানস টেলিগ্রাম চ্যানেল। কিন্তু ধরো এই যে টাকাটা দিয়ে বেরিয়ে গেল, হুম, ধরো আমাদের অনেকেরই থাকবে হ্যাঁ ভাই ঝুট ঝামেলা মেটাও, 200-300 টাকা দিয়ে পকেটে দাও। গুঁজে বেরিয়ে যাও। হ্যাঁ। ঠিক আমি আছে? বলছি দিক, হুম। কিন্তু দিয়ে বাড়ি গিয়ে তার নামে একটা কমপ্লেন করুক ইমেল করে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? সে যেই স্টেশনের আন্ডারে বা যেই থানার আন্ডারে তার অফিসারকে করুক, হুম, তার যে এসিপি আছে তাকে করুক, হুম, তার কমিশনারকে করুক, হুম, ডিজিকে করুক, ঠিক আছে? ডিএম কে করুক। যে এই টাইমে এইখানে এই জায়গাতে আমার সাথে এই ঘটনাটা হয়েছে
এইখানে যে ট্রাফিক সার্জেন্ট ছিল তার নামটা দেখবে এখানে বুকের কাছে শো করে, হুম। তার নামটা দিয়ে যেন কমপ্লেনটা করা হয়। এটা করে দেখুক। ধরো ইল্লিগালি কোনো টাকা ফাকা চাওয়া হচ্ছে বা বচসা হচ্ছে, হুম। সেই ক্ষেত্রে কি কোনো মানুষের কাছে এই অধিকারটা থাকে যে সে তার ভিডিও রেকর্ড করবে পুলিশ অফিসারের? দেখো ভিডিও রেকর্ড না করতে পারলেও তুমি কমপ্লেন তো করতে পারো। হ্যাঁ, আমি আসছি সেই জায়গাটা, তোমার জায়গাটায় আসছি। দেখো বেসিক্যালি ভিডিও রেকর্ড তুমি যেকোনো জিনিসে করতে পারো অ্যাজ এ এভিডেন্স রাখার জন্য। হুম। কিন্তু ভিডিও রেকর্ড করতে গেলে যেটা দেখা যায় যে পুলিশ অফিসার তোমার ফোনটা কেড়ে নেয় ইল্লিগালি, এগুলো হুম। লিগাল নয়, বাট ইল্লিগালি কেড়ে নিল, তখন তোমাকে তো রেমিডিটা থাকে না। আচ্ছা, বাট যদি কেউ রেকর্ডিংটা করছে, সেই রেকর্ডিংটা করাটা কি লিগাল? না, ইল্লিগাল নয়, আমি বলবো রেকর্ডিং না করে ফেসবুক লাইভ করা উচিত। আচ্ছা, আচ্ছা। রেকর্ডিং করলে ফোনটা নিল, ডিস্ট্রয় করে দিল, হুম। ফেসবুক লাইভটা তো থেকে যাবে। আচ্ছা। পরে সে ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্য জায়গা থেকে পাসওয়ার্ড দিয়ে খুলে তো সেটাকে তো এ করে দিতে পারবে। ডিরেক্ট ফেসবুক লাইভ করে দিক, ইল্লিগাল হচ্ছে ফেসবুক লাইভ ফেসবুক লাইভ করে দিক, আচ্ছা। করুক। আর হচ্ছে ওই সার্জেন্টের নামে কমিশনারের কাছে, ডিএম এর কাছে, ঠিক আছে, হোম সেক্রেটারির কাছে কমপ্লেন করুক। ঠিক আছে, করে দেখো তো একবার মানে কিরকম জায়গাটা কেমন। এটা যদি মানুষ করতে থাকে না, মানে তোমাকে আমি বলছি কৌস্তব, কত কিছু যে কত ইজিলি চেঞ্জ হয়ে যাবে তুমি ধারণা করতে পারছো না। কারণ এটা খুব বড় প্রবলেম এখন। বড় প্রবলেম, কিন্তু মানুষ এটা নিয়ে কোনো কথা বলে না। একমাত্র যে সাফার করে সেই বোঝে। আমি বলছি তুমি যদি কোনো সাফার করে থাকো তুমি এটা করে দেখো এবং বাকিদেরকে করতে বলো। যেই একটা সার্জেন্টের নামে কমপ্লেন আসতে থাকবে না, 3টে হোক 4টে হোক পার ডে, তার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন যখন নেওয়া হবে না, সেই সব করবেই না। কিন্তু লটাকে তো আমাকে মেনটেন করতে হবে রুল। মেনটেন করতে হবে অবশ্যই, সেটা মানুষকে অবশ্যই মেনটেন করতে হবে। আমি কথাগুলো বলছি কারণ কেউ ধর ল মেনটেন করে করছে, তারপরও যদি ইললিগালি করা হয়, হুম। এবার তোমার ফল্ট থাকলে তুমি তার লোকের কাছে মানে কমপ্লেন করে বলতে পারো না যে ওর ফল্ট আছে, তুমি নিজেই ফল্ট করছো, আমি সেটা বলছি না। আমি এই কথাগুলো বলছি কি যদি ইললিগালি কোনো পুলিশ অফিসার যদি চেয়ে থাকে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একবার কি হয়, আমারই একটা মানে ফ্রেন্ড সার্কেলে একজন জুনিয়র, তো একটা 4 চাকা গাড়ি সেকেন্ড হ্যান্ড, তার কাছে প্রপার ডকুমেন্টস ছিল না, সে জাস্ট গাড়িটা চালানোর জন্য মানে হাত সেট করার জন্য কিনেছিল। তো প্রপার মানে সব কিছু আপডেটেড ছিল না। হুম। আগে যার থেকে কিনেছিল তার কাছে কাগজপত্র কিছু মিসিং ছিল, বাট লিগালি মানে লিগালি কি ইনলিগালি আমি জানি না, বাট কিনেছি। কিনে সেটা জাস্ট প্র্যাকটিস করার জন্য কিনেছিল, অন্য কোনো ইন্টেনশন ছিল না। তো একদিন সে কি করে গাড়িটা নিয়ে শখের বসেই বেরিয়ে পড়ে চালাতে। হয় স্বাভাবিক, গাড়ি চালানো নতুন শিখলে বেরিয়ে পড়ে রাত্রিবেলা। তো বেরোতে একটা জায়গাতে পুলিশ তাকে ধরে। আমি মানছি তার ওখানে ভুল ছিল, তার কাছে প্রপার ডকুমেন্টস ছিল না, সে ভুল করেছে। পুলিশ কি করলো, যেই দেখতে পেলো যে ওর কাছে কোনো প্রপার ডকুমেন্টেশন নেই, গাড়িটাকে ইললিগাল সিজ করলো, লিগাল সিজ নয়। আচ্ছা। লিগালি সিজ করলে কোর্টে পাঠাবে, হুম। ঠিক আছে, কোর্ট একটা ডিসিশন নেবে, নিয়ে সেটাকে নিলাম করা হবে গাড়িটাকে, বা সেটাকে তোমার আর কি এ করে দেওয়া হবে, তোমার কি বলে ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে, কিছু একটা ডিরেকশন তো কোর্ট থেকে দিত। হুম। সেটা না করে পুলিশ অফিসার কি করলো, গাড়িটাকে ইললিগালি ডিটেইন করলো, আচ্ছা, কোর্টে পেশ করে দিই। কোর্টে পেশ করলো না। মানুষকে যেমন ইললিগালি ডিটেইন করা হয়, ঠিক আছে, সেরকম গাড়িকেও ইললিগালি ডিটেইন করলো। আচ্ছা। কোর্টে ওকে বলছে তুমি ডকুমেন্টস নিয়ে এসো, নাহলে তোমার গাড়ি ছাড়া হবে না। হুম। সে বাই টেলিফোন আমাকে ব্যাপারটা বললো। হুম। আমি অফিসারকে ফোন করলাম, সে আমার সাথে কথা বলতে চাইলো না। হুম। আমি ওকে বললাম যে তুই একটা কথাই বল ওখানে, যে আপনি ঠিক আছে আমার কাছে ডকুমেন্টস নেই, প্রপার কিছু নেই, আপনি গাড়িটাকে কোর্টে পাঠিয়ে দিন, হুম। আমি কোর্টে যাব, কোর্টে মামলা করবো, করে যা হবে সেটা দেখা যাবে। হুম। সেটা আলটিমেটলি শুনলো না। হুম। একটা টাকা ডিমান্ড করলো, যেটা গাড়ির দামের থেকে অনেকটা বেশি। এটা ওর পক্ষে দেওয়া সম্ভব নয়। পরবর্তীকালে ওকে আমি বলেছিলাম যে এটা নিয়ে তুই কোর্টে মামলা কর, ও আর ওটা এগোতে রাজি হয়নি। আলটিমেটলি গাড়িটা কি করে, পুলিশ অফিসার গাড়িটা নিয়ে নেয়, নিজের পার্সোনাল ইউজে সেটাকে, কি বলছো? একদম নিজের পার্সোনাল সেটা ইউজ করার জন্য নিয়ে নেয়। তো কোর্টে পাঠাতে চাইলো না, সেক্ষেত্রে লিগালি কি করা যেতে পারতো? লিগালি ইনজাস্টিস হচ্ছে, ইললিগাল ডিটেনশন, সেটাতে একটা মামলা করা যেত। মামলা করা যেত, তার ওপরে যে হায়ার অথরিটি আছে তাকে জানানো যেত, হুম। ঠিক আছে, অনেক কিছুই করা যেতে পারতো। ইললিগাল ডিটেনশন করছে, করা যেত না। বাট ও চাইলো না, যে ও ভাবলো হয়তো আমি লিগাল ম্যাটারে ফেসে যাব, মানুষ এটা ভয় পায় হুম। যে আমি হয়তো খুব লিগাল ম্যাটারে ফেসে যাব, কি দরকার আছে, যাই হোক নিয়ে নিয়েছে নিয়ে নিই, সামান্য কিছু টাকার ব্যাপার, যদিও খুব কম টাকায় কিনলো, অ্যাকচুয়ালি ম্যাটারটা তো ইললিগাল হলো যেটা হলো, হুম। ঠিক আছে, দিয়ে সেটা সে পার্সোনালি ইউজ করছে গাড়িটা। মানে মানে এরকমও ঘটনা ঘটে।
পুলিশ অফিসার ইললিগালি গাড়িটাকে সিজ করলো, দিয়ে এখন সেটা নিজে ইউজ নিজে করছে। ইউজ করছে। এবার আমার সাথেও একটা মজার ঘটনা ঘটেছিল। ঠিক কিরকম? আছে? সেটা হচ্ছে তোমার আজ থেকে ধরো এই মাস ৬ আগে হুম, বাইক নিয়ে কলকাতা থেকে ফিরছিলাম। এবার আমি নরমালি ড্রিংক করি না। তো আমার একটা বন্ধু খুব ড্রিংক করেছিল। একটা হুম, এ থেকে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম। প্রচুর ড্রিংক করেছিল। আমি বললাম গাড়িটা আমি চালাচ্ছি। হুম, চালিয়ে ফিরছি তখন বাজে হচ্ছে তোমার রাত 12:30। হুম। ঠিক আছে? কলকাতায় একটা খুব নামি জায়গায় খুব একটা ক্রসিং এ নাকা চেকিং চলছিল। জায়গাটা কি? পার্ক সার্কাস। আচ্ছা। ঠিক আছে? নাকা চেকিং চলছিল। তো হিসেব মতো কি করে গাড়িটাকে দাঁড় করায়। হুম, গাড়িতে অন্য কোনো মানে এমনি নরমাল গাড়ি। কোনো সাইন টাইন ছিল না। থাকলে জানি না দাঁড় করাতো কিনা। বাট দাঁড় করায়। দাঁড় করানোর পরে আমাকে চেক করে যে আমি ড্রিংক করেছি কিনা। আমি দেখলো যে না আমি ড্রিংক করিনি। কিন্তু আমার পিছনে যে বসেছিল আমার বন্ধুটা ও তো ড্রিংক করেছিল। হুম, ওর ওই ধরা পড়ল। ধরা পড়তে পুলিশ বলে যে এতক্ষণ আমাদের কাছে ক্যামেরায় রেকর্ডিং আছে, এতক্ষণ গাড়িটা পিছনে যে ছিল সে চালিয়ে এসছে। ঠিক আছে? আচ্ছা, বাট তুমিই চালাচ্ছিলে? আমি চালাচ্ছিলাম, পুরোটাই আমি চালিয়েছি। আমি বলছি, "আচ্ছা কোথায় আছে রেকর্ডিং?" বলছে, "বেশি কথা? ঠিক আছে থানায় চলো দেখাবো কোথায় রেকর্ডিং আছে।" হুম, আমি দেখছি যে এ তো মানে আমাকে ছাড়বে না। হুম, আমি কি করেছি দেখি কি হয়। হুম, এট দ্য এন্ড অফ দ্য ডে কি হয় আমি মানে দেখি। হুম, যা করে করুক আমি করতে দিচ্ছি। দিয়ে বলে, "থানায় যাবে নাকি কিছু দিয়ে এখান থেকে চলে যাবে?" হুম, আমি বলছি, "আমার কাছে তো কিছু নেই। ঠিক আছে চলুন তাহলে থানায় চলুন।" হুম, গেছি থানায়, বসিয়ে রেখেছে। হুম, প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা বসিয়ে রেখেছে। বলছে, "বড়বাবু আসছে বসুন। হুম, আসবে তারপর তোমার সাথে কথা বলবে।" বসে আছি সেখানে অনেকেই আসছে দেখছি চুপচাপ বসে আছি কেমন ভালোই লাগছে। ও পাশ থেকে বন্ধুটা আমার বলছে যে, "কি দরকার? দিয়ে দে না যা চাইছে।" আমি বলছি, "দেখি না ছাড় না। কি আছে এমনি রাত হয়ে গেছে। বাড়ি যাবো, ঘুমিয়ে পড়বো। কিছু তো ইন্টারেস্টিং হোক হুম, হুম, জীবনে। হুম, দেখি না কেমন মানুষ কিরকম হ্যারাসড হয় নরমাল মানুষ। একটু এক্সপেরিয়েন্স করি।" বসিয়ে রেখেছে। বসিয়ে রাখার পর কি হলো অন্য একজন সাব ইন্সপেক্টর এলো। এসে বলল যে, "দেখুন আপনাদের কেস দিলে এত, এত টাকার ফাইন পড়বে।" হুম, ঠিক আছে? ড্রিংক অ্যান্ড ড্রাইভ এর কেস আছে। হুম, অনেক টাকা ফাইন পড়বে, আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। হুম, ঠিক আছে? আপনি কি করেন? আমি বললাম, "আমি এমনি স্টুডেন্ট, হুম, পড়াশোনা করি।" মিথ্যা কথা বলেছি। "হ্যাঁ, পড়াশোনা করছেন খুব ভালো কথা। কিন্তু আপনার চাকরি-বাকরি আর পাবেন না। ঠিক আছে? বাড়িতে ফোন করুন আপনার এই করুন, সেই করুন।" বাড়িতে তো এত রাতে কেউ ফোন তুলবে না। ঠিক আছে? আপনি যা বলার আমাকেই বলুন না। কালকে বাড়ির লোককে ডাকা হবে, আপনাকে কোর্টে পাঠানো হবে। এভাবে নানা কিছু করে মানে একটা ভয় দেখাচ্ছে। যখন দেখছে কোনো কিছুতেই মানে কোনো কিছু করা যাচ্ছে না, তখন বলছে, "চলুন আপনাদের এতে হসপিটালে নিয়ে যাওয়া হবে। ওখানে গিয়ে মেডিকেল চেকআপ হবে। চেকআপ হবে তারপর আপনাদেরকে লকআপে ঢোকানো হবে।" ঠিক আছে? আমি তাতেও দেখি নড়িনি। মানে ঠিক আছে চলুন মেডিকেল চেকআপ করতে যাবো। বলে পুলিশের যে ওই আরটি ভ্যানগুলো হয়, হুম, সেই আরটি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা যাচ্ছি গাড়ি করে। ছেলেটা তখন আমার বন্ধুটা তখন বলছে, "এই মেডিকেল চেকআপ-ফেকআপ করবে, কি করছিস বলতো তুই? ঠিক আছে যা বলছে করে দে না। কেন এরকম করছিস?" আমি, "আরে দাঁড়া না দেখি না লাস্ট অব্দি কি হয়।" ও তো চাপ খাচ্ছে। ও চাপ খাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে? বলে নিয়ে গেছে এতে নিয়ে গেছে হসপিটালে নিয়ে হুম, গেছে। সেখানে মেডিকেল-ফেডিকেল করছে, এই করছে, সেই করছে করে আবার যখন থানায় যখন আবার নিয়ে এসছে, তখন কি হয়েছে বড়বাবু এসছে। হুম, এত কিছু হয়ে গেছে, সব গোটা থানা জানাজানি হয়ে গেছে। দেখছে কিছুতেই কিছু করা যাচ্ছে না। তখন ওদেরও মানে কোথাও না কোথাও একটা সন্দেহ হয়েছে যে এত কিছু করে ভয় দেখানোর চেষ্টা করছি, এত কিছু করে টাকা চাইছি, তারপরও দিচ্ছে না, কিছু তো একটা ব্যাপার আছে। বড়বাবুকে ডেকেছে, বড়বাবু এসছে। বড়বাবু তো আমাকে দেখেই ব্যাস চিনতে পেরে গেছে। আচ্ছা। না তুমি প্র্যাকটিস করো দেখেছো হয়তো। প্র্যাকটিস করি দেখেছে, দেখে চিনতে পেরে গেছে। বলছে, "উকিলবাবু আপনি? আপনি ওদেরকে নিয়ে এসব মজা করছেন? কেন এসব করছেন বলুন তো? আর ওরাও জানে না আপনাকে নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে, আপনিও বেশ বসে, বসে মজা নিচ্ছেন।" ঠিক আছে? তখন পুলিশ অফিসার গুলো বুঝতে পেরে বলছে, "না, না সরি আমরা এরকম করাটা ঠিক হয়নি।" আচ্ছা না, না দেখছিলাম যে একটা সাধারণ লোক থাকলে আমার জায়গায় যে মানে কিভাবে তোমরা হ্যারাসমেন্ট করো সেটাই খালি আমি দেখছিলাম আর কিছু না। বড়বাবু বলল, "যা হয়েছে সেরে দিন।" বলছে স্যারকে দাদাকে পৌঁছে দিয়ে এসো। আমি বলছি, "না পৌঁছে দিয়ে আসতে হবে না। আমি ড্রিংক করিনি। আমি গাড়ি চালিয়ে যেতে পারবো।" আমি জাস্ট এটাই দেখছিলাম যে আজকে আমার জায়গায় যদি একটা সাধারণ মানুষ থাকতো, তাকে মানে কিভাবে আর কি হ্যারাসমেন্ট করা হয়। নানা রকমভাবে ভয় দেখিয়ে বাড়িতে জানাচ্ছি, বাড়িতে ফোন করছি, বাড়ির লোককে আসতে হবে, কোর্টে প্রডিউস করা হবে, লকআপে নিয়ে যাওয়া হবে, থানায় বসিয়ে রাখা হবে, ঠিক আছে? মেডিকেল করা হবে। বিভিন্ন কিছু বলে মেইন ফান্ডা হচ্ছে একটাই যে কিছু পয়সা কড়ি দাও তুমি চলে যাও। তো তখন লোকে কি করবে? অল্টারনেটিভটাই চুজ করবে তুমি না? এটার এগেইনস্ট এ অ্যাকশন নাও নি কোনো? লিগ্যাল? দেখো যেহেতু ওই থানার অফিসার
চেনা জানা ছিল তখন আর অ্যাকশন আমি নিইনি। কারণ এটা তো অ্যাকচুয়ালি তো আমি মজা করার জন্যই আর কি, মানে দেখার জন্যই করেছিলাম। এবার এটা যদি আমার কোনো ক্লায়েন্টের সাথে হয় অবশ্যই আমি অ্যাকশন নেবো। এই সেম প্রবলেম যখনই আমার অন্য কোনো ক্লায়েন্ট ফেস করবে, নিজের জন্য আর মামলা করে কি হবে? নিজের মামলা করে থোড়ি না কেউ আমাকে রেমুনারেশন দেবে, সময় নষ্ট, হুম। আর কিছু নয়। এটা যদি অন্য কারোর হয়, কোনো ক্লায়েন্টের হয়, তখন আমি অবশ্যই অ্যাকশন নিতাম এটা। আচ্ছা, ঠিক আছে? আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষের উপর মানে দেখো লিগ্যাল একটা ব্যাপার থাকে, ইললিগ্যাল একটা ব্যাপার থাকে। এবার পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা লটাকে প্রোটেক্ট করার জন্য বা সেটাকে অ্যাপ্লাই করার জন্য রয়েছেন। হুম, হুম, তারাই যদি নিজেদের ফায়দার জন্য এরকম টাইপের জিনিসপত্র করে থাকেন, হুম, তাহলে সাধারণ মানুষের কাছে এটা খুবই বড় একটা ব্যাপার অ্যান্ড খুবই চাপের একটা ব্যাপার। হুম, আমরা দেখি সব আইন সব কিছু সাধারণ মানুষের জন্য। ধরো যারা পলিটিশিয়ান, হুম, ঠিক আছে? যারা রাজনীতিবিদ, হুম। যাদের সোর্স আছে, পাওয়ার রয়েছে, একটা পজিশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কি ল একই রকমের? বা এনফোর্সমেন্ট একই রকম ভাবে হয়? দেখো বেসিক্যালি যদি তুমি এই পলিটিক্যাল কথা, মানে পলিটিক্যাল লোকেদের ব্যাপারে বলতে চাও, তাহলে আমি একটা জিনিস বলতে পারি। আমাদের এই যে আইন ব্যবস্থা বলছো, হুম, অ্যাকচুয়ালি তো মানুষকে শাস্তি দেওয়া বা না দেওয়া পুরোটাই তো একটা আইন ব্যবস্থার সিস্টেম। সেটা দেখতে গেলে আমাদের যে মানে আইন ব্যবস্থার যে দুখানা পিলার, হুম, লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ, হুম। দুটোই কিন্তু কন্ট্রোলড হয় পলিটিক্যালি। আচ্ছা। তাহলে আইন ব্যবস্থার দুটো পিলারই কিন্তু কন্ট্রোল করছে পলিটিক্যাল পার্সনস। হুম, সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। দুটোরই কন্ট্রোল হয় কিন্তু পলিটিক্যালি। হুম। তো সেইখানে যখনই তুমি কোনো পলিটিক্যাল পার্সন কোনো ক্রাইম করছে বা কোনো অপরাধ করছে, তখনই তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই দুটো পিলার এগিয়ে আসে। আর থার্ড পিলার তোমাদের জুডিশিয়ারি। জুডিশিয়ারি, এবার জুডিশিয়ারি একা তো আর তোমার মানে, যেটা বলছিলাম আর কি, জুডিশিয়ারি একার ক্ষেত্রে তো আর পুরো জিনিসটা কন্টিনিউ করা বা কন্ট্রোল করা সম্ভব হয় না জুডিশিয়ারি ক্ষেত্রে। তখন একটা পিলারের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় না, যে তাদেরকে মানে আর কি আনবায়াস থাকা। আনবায়াস থাকা। এবার ব্যাপার হচ্ছে তাও কিন্তু হচ্ছে। যে কটা পলিটিক্যাল লিডাররা আর কি তোমার আর কি জেলে যাচ্ছে বা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, জুডিশিয়ারির জন্যই কিন্তু হচ্ছে। ভালো করে ভেবে দেখো। আর কি ক্ষেত্রে হচ্ছে দেখো, যখন তোমার স্টেট পলিটিক্যাল পার্টি হচ্ছে, সেন্ট্রাল এক্সিকিউটিভ যখন ফিল্ডে নামছে তখন করতে পারছে। যেমন ধরো ইডি, সিবিআই, হুম। সেন্ট্রাল এক্সিকিউটিভ, ওরা যখন স্টেট পলিটিক্যাল পার্টিকে করছে, মানে চেষ্টা করছে তোলার, কাউন্টার করো। কাউন্টার করার, তখন অ্যারেস্ট করে নিচ্ছে। তো সুতরাং আমাদের যদি মানে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এই দুটো যদি চায়, সেই ক্ষেত্রে একমাত্র মানে সব ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির লোকেদেরকে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু হয় না ওই কারণেই। কারণ নিজের পার্টি মেম্বারদেরই তো ভেতরে করতে হবে। করতে হবে, সেটা কি কেউ করবে? করে না। এবার ব্যাপার হচ্ছে, কিছু আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আবার মানে পার্টিরও ফল্ট থাকে অনেক সময়। এরকম। কিরকম দেখো, একটা পঞ্চায়েত প্রধান, ঠিক আছে, সে তোমার একটা মেয়েকে, মানে পার্টিরই একটা মেয়েকে, পার্টির মেম্বার সে, তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করে, ফিজিক্যাল হয়। ফিজিক্যাল হয়, ঠিক আছে। তো এটা অনেক দিন ধরে চলতে থাকে এবং তাকে বলে যে তোমাকে আমি নেক্সট এই পদে দাঁড় করাবো, পদের লোভ দিয়ে এটা চলতে থাকে। আলটিমেটলি সে তাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করে। আচ্ছা। তখন মেয়েটা আত্মহত্যা করে, ঠিক আছে? যখন এই জিনিসটা ঘটে, এটা খুব রিসেন্ট ঘটনা বলছি, তুমি নিউজে হয়তো পাবে, খুব পুরোনো দিনের ঘটনা বলছি না। এই কেসটা আমার কাছে আসে, আমাদের রাজ্যের কেস। আমাদের রাজ্যের কেস এবং আশেপাশের জেলারই কেস, আচ্ছা। খুব ডিটেলসে আমি যাচ্ছি না। কেসটা আমার কাছে আসে এবং খুব সারপ্রাইজিংলি কেসটা তাদের পার্টিরই একজন উচ্চ পদস্থ নেতা নিয়ে আসে। আচ্ছা। আচ্ছা। কারণ নিজের পার্টির লোককে বাঁচাতে হবে না, মানে বাঁচাতে হবে ইন দ্য সেন্স, পার্টিতে তাকে যদি না অ্যারেস্ট করা এখন, তাহলে তাকে আর কেউ মানবে না, পার্টির বদনাম হবে, আচ্ছা। ঠিক আছে। তখন কি করলো, ও আমার কাছে কেসটা নিয়ে এসে বলে একে অ্যারেস্ট করা হবে। তখন এবার দেখছি যে পার্টি উচ্চপদস্থ নেতা সাপোর্টে আছে যাতে ওকে অ্যারেস্ট করানো হয়। আমি সমস্ত কিছু প্রসিডিওর করলাম, এফআইআর করলাম। করার পর দেখছি যে মেয়েটা আর কি আত্মহত্যা করেছে, যাকে আর কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে, তার বাড়ির লোক সেল আউট করে এলাউড হয়ে গেল। টাকা দিয়ে তাদেরকে বিক্রি করে। নিজের বাড়ির মেয়ে এরকম হয়েছে তার সাথে, টাকার জন্য সে মানে তাদের কনসেপ্টে এরকম, মেয়ে তো চলে গেছে, মেয়েকে তো আর পাবো না, টাকাটাই নিয়ে। টাকাটাই নেই। আলটিমেটলি যাই হোক, কোর্টে প্রসিডিং চলবে, এই হবে সেই হবে, ও শাস্তি পাবে, ও যাবজ্জীবন খাটবে, আমার লাভটা কোথায়? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার লেজিসলেটিভ, এক্সিকিউটিভ মানে পলিটিক্যাল পার্টি কিন্তু চেয়েছিল হুম।
যে তার দলের যে নিম্ন পদস্থ যে কর্মী যে ভুলটা করেছে তার জন্য শাস্তি হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে আর কি ভিকটিম, হুম, যে আর কি আত্মহত্যা করলো, তার বাড়ির লোক কিন্তু চাইলো না। নিজের ফায়দার জন্য। নিজের ফায়দার জন্যই হোক বা ভয় পেয়েই হোক বা প্রসিডিওরটাকে অ্যাভয়েড করার জন্য কোনো একটা কারণের জন্য, হয়তো বা এটাও চেয়েছে যে আমি কোর্টঘর করতে হবে, যেটা ম্যাক্সিমাম লোকে ভয় পায়। যে মেয়ে তো চলে গেছে, আর কোর্টঘর করে এই বয়সে বুড়ো বয়সে কি করবো, তার থেকে যদি টাকাটা পেয়ে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাই করে নিই। আচ্ছা। ঠিক আছে, তো এইখানে অনেক সময় তোমার এই পার্টিসেরও ফল্ট থাকে। সেক্ষেত্রেও কিন্তু মানে এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ফল্ট নেই। হুম, তারা কিন্তু চেয়েছিল হুম, যে ও যাতে অ্যারেস্টেড হয়, হুম। কিন্তু যার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটাই ঘটলো তার বাড়ির লোক কিন্তু আর চাইলো না, জাস্টিস পেল না। জাস্টিস পেলো না। ধরো এখানে হয়েছে কেসটা কি, নিজের পার্টির লোকই নিজের পার্টির লোকের এগেনস্টে কেসটা করেছে, বাট অনেক সময় তো সাপোর্টও থাকে। হুম। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যেই হোক, হুম। তার এগেনস্টে কোনো চার্জশিট বা এফআইআর কি দায়ের করা হয়? এটা নিয়ে তাহলে আরেকটা ঘটনা তোমায় বলি। একটা খুব প্রত্যন্ত গ্রামের ঘটনা বলছি এটা। ঠিক আছে, আমি গ্রামের নামটা নিচ্ছি না, মানে আমাদের রাজ্যেই গ্রামের নাম নিচ্ছি না। সেখানে কি হয়, আমারই একজন পরিচিত একটা বন্ধু, সে গ্রামেতে থাকে না, সে থাকে শহরে। হুম, তার বাড়ির লোক, সে তার বাড়ির লোক, তার বাবা, তার মা, তার ভাই এবং তার বউ এবং তার বাচ্চা ছেলে, সকলে গ্রামে থাকে। ও এখানে থাকে, ইনকাম করে করে তাদেরকে সেটা পাঠিয়ে দেয়। মানে ইনকাম করে মানে খুব গ্রাউন্ড লেভেলের কাজ করে, যদিও কোনো কাজই ছোট না, যাই হোক ওটা অন্য টপিক। তো তার পাশের বাড়ির সাথে কলের লাইন নিয়ে যাওয়া নিয়ে, যে জলের লাইনটা কোথা দিয়ে যাবে, হুম, ও চাইছে না আমার বাড়ির ওপর দিয়ে যাক, ও চাইছে না আমার বাড়ির ওপর দিয়ে যাক, কোথা দিয়ে নিয়ে যাওয়া হবে। এই একটা ছোট্ট ঝামেলা নিয়ে দুজনের মধ্যে বচসা হয়, ছোট্ট একটা ইস্যু নিয়ে, যে কলের লাইনটা কোথা দিয়ে যাবে। হুম, ইস্যুটা এত বড় হয়ে যায় হুম। যে ওখানকার পঞ্চায়েতের যে সদস্য সে ইনভলভ হয়ে যায় ম্যাটারটা। আচ্ছা। এবং ইনভলভ হয়ে কি করে, যারা মানে যেদিকে ভোট বেশি, মানে অপোনেন্ট পার্টি ওদের, তাদের হচ্ছে ভোট বেশি, তাদের সদস্য বেশি, তাদের সাপোর্ট করে। পলিটিক্যাল ফ্যামিলি ছিল দুটোই? না, দুটো আচ্ছা। কোনোটাই পলিটিক্যাল ফ্যামিলি ছিল না, কিন্তু ওদের ফ্যামিলির সদস্য বেশি, মেম্বার বেশি, মানে ভোট ব্যাংক বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এদের ফ্যামিলির হচ্ছে মেম্বার কম, ভোট ব্যাংক কম, হুম, হুম, যার দিকে ভোট বেশি তার দিকে হয়ে সাপোর্ট করছে। বুঝতে পারছি। তো যখনই ওরা পলিটিক্যাল পার্টি সাপোর্ট পেয়ে গেল, হুম, তখনই ঝামেলা আরো বেশি করে করতে লাগলো। এমন মারধর করলো তার মাকে, তার ভাইকে এবং তার বউকে, জামা কাপড় ছিঁড়ে দিল। এ বাবা। গ্রামের দিকে এই জিনিসগুলো এখনো হয়, প্রত্যন্ত গ্রামে, তাদেরকে হসপিটালাইজ করতে হলো। হুম, যখন ছেলেটা এখান থেকে গেল আমার সাথে আলোচনা করে, আমি বললাম ডিরেক্ট গিয়ে এফআইআর কর, বাকিটা তারপর আমি দেখে নিচ্ছি। যখনই ও এফআইআর করতে গেল এবং প্রধানের পঞ্চায়েতের যে মেম্বার তার নামেও যখন এফআইআর করতে গেল, থানা কি বলছি জানো? কি? আর তুমি বললে তুমি অবাক হয়ে যাবে। থানা বলছে দেখো বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, আগে যারা হসপিটালে আছে তার আগে সুস্থ হোক না, হুম, তারপরে আমরা এফআইআর নেবো, হুম। তারপর আমরা বিচার করব। ওদেরকে এমন সিরিয়াস কন্ডিশন হয়েছিল, ওই গ্রাম থেকে কলকাতার পিজিতে এনে ভর্তি করতে হয়েছিল। তখন পুলিশ এই কথা বলছে যে যাদের সাথে এটা হয়েছে দেখো, তার আগে সুস্থ হয়ে আসুক না। আমি বুঝতে পারছি তুমি এখন, তোমার এখন মাথা গরম আছে, তুমি এখন রেগে আছো, কিন্তু আগে যাদের সাথে এটা হয়েছে তাদেরকে আগে সুস্থ করো না, এইভাবে বোঝাচ্ছে, যাতে ওই পঞ্চায়েতের মেম্বার এইসব ব্যাপারগুলো যাতে তোমার কোর্টেতে না যায়। আমাকে ফোন করেছে, করে বলছে এই বলছি পুলিশ, বলছি ফোনটা দে, ফোনটা দিয়েছে। আচ্ছা আপনি কি ইয়ার্কি করছেন? একজন মানুষ যদি আজকে রেপ হয়ে যেত বা মার্ডার হয়ে যেত, আপনি বলবেন যে সে রেপ হয়েছে, সে আগে সুস্থ হয়ে আসুক, তারপর আমি আসামিকে ধরবো? এটা আজকে মারধর হয়েছে, একটা সিরিয়াস জায়গায় পৌঁছে গেছে বলে আপনি বলছেন, আর যদি একটা রেপ ভিকটিমের সাথে এটা হতো, বা কেউ যদি খুন হয়ে যেত, হুম। আপনি কি করতেন? এটা তো অ্যাটেম্প টু মার্ডার বেসিক্যালি। অ্যাটেম্প টু মার্ডার বলছি, এটা যদি হতো, যদি মার্ডার হতো বা এটা যদি খুন হতো, আপনি তাহলে কি করতেন? আপনি ধরতে ধরতে ওরা সুস্থ হয়ে আস্তে আস্তে তো আসামি তো পকার পার, সে তো পালিয়ে যেত, তারপরে আপনি কি ধরে আনতেন? ইয়ার কি হচ্ছে? দেশে কি আইন কানুন বলে কিছু আছে না নেই? হুম, আচ্ছা দেখুন, এফআইআর আপনি নেবেন কি না বলুন, হুম, ঠিক আছে, কমপ্লেন আমি দিলাম, আপনি না নিলে আমি আপনাকে মেল করে পাঠাচ্ছি, হুম, তারপরে যদি আপনি কোনো স্টেপস না নেন, আপনি যেখানেই থাকুন না কেন, আমি উইদিন 1 উইক আপনাকে হাইকোর্টে টেনে আনবো। হুম। সঙ্গে সঙ্গে কি করেছে, এফআইআরটা নিয়েছে, আচ্ছা। সঙ্গে সঙ্গে এফআইআরটা নিয়েছে। কিন্তু
এফআইআরে কি করেছে, ওই পঞ্চায়েতের মেম্বারের নামটা নেই। হুম। এই কেসটা যদিও এখন পেন্ডিং আছে, নামটা আমি করার জন্য ওটাকে করছি, চেষ্টা করছি, বা ইনভেস্টিগেশনটাও যাতে স্পিডি ট্রায়াল হয় সেটা চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে একটা পলিটিক্যাল কোনো পার্সন যদি ইনভলভ থেকে যায় কোনো ম্যাটারে, সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকাটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। বলছে যাদের সাথে হয়েছে তার আগে সুস্থ হয়ে আসুক, তারপরে। সত্যি? আর পুলিশ এটা কেন বলছে জানো? কেন? তাহলে তখন তো প্রমাণটা পাবে না। প্রমাণ থেকে বড় কথা, তখন তো মানে এফআইআর নেওয়ার একটা লিমিটেশন থাকে। হুম। যখন তোমার সাথে ঘটনাটা ঘটলো তার 24 আওয়ার্সের মধ্যে এটা করতে হবে, বা খুব যদি ডিলে হয় তোমাকে রিজন দেখাতে হবে। এবার তাহলে সুস্থ হতে তো অনেকদিন সময় লেগে যাবে। মানে ধরো কোনো হিনিয়াস ক্রাইম হলো, সেটার থেকে উইদিন 24 আওয়ার্সের মধ্যে এফআইআর করতে হবে। এফআইআর করতে হবে। এবার কিছু ক্ষেত্রে ডিলে হলে সেটাকে কনসিডার করা হয়, কিন্তু এটা তো অনেক ডিলে হয়ে যাবে। হুম। তারা সুস্থ হবে হতে মোটামুটি ধরো না 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যাবে। হুম। তারপর আর কিছু থাকে নাকি? ধরো অনেক ক্ষেত্রে ধর্ষণের কেস হয়, যে রেপ কেসের ব্যাপারে তুমি বলছিলে। ধরো কারোর সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মানুষের সাথে এরকম হিনিয়াস একটা ক্রাইম হলো, সেই ক্রাইমটা হওয়ার পর ইমিডিয়েটলি তার কি করা উচিত, স্টেপস গুলো কি? বা ধরো শুধু রেপের কথা বলছি না, অনেক ক্ষেত্রে সেক্সুয়াল ভায়োলেশন হয়, সেক্সুয়াল অ্যাবিউজ হয়, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে আমি তোমাকে একটা ঘটনা বলি। রিসেন্টলি নয়, মোটামুটি ধরো না বছরখানেক হতে চললো। একটা আন্ডার ট্রায়াল আছে এখনো ম্যাটারটা। মানে খুব একটা সারপ্রাইজিংলি মানে ঘটনা যেটা মানে দেখেছি আমি। কি হয়, একজন ডিভোর্সি একজন মহিলা ছিলেন। ডিভোর্সি মানে তার প্রসেস চলছে, এখনো ডিভোর্সি হননি তুমি, হুম। ঠিক আছে? হুম। ডিভোর্সি হননি, এখনো আন্ডার ট্রায়াল চলছে, হুম। সেপারেশনে আছে। হুম। হাজবেন্ডের সাথে সেপারেশনে আছে, সে তার বাচ্চা মেয়েকে নিয়ে থাকে। হুম। আমাদের নিউ টাউনে, আমি বলেই দিচ্ছি, হুম। নিউ টাউনে থাকে। একটা ওই মানে ঝুপড়ি টাইপের হয় না, হুম। কি করবে, গরিব মানুষ, হুম। ঝুপড়িতে থাকে। এবার কি হয়, তার বড়ের থেকে কোনো মেনটেনেন্সও সে পায় না, লোকের বাড়ি কাজ করে যতটুকু চালার সে চালায়। তার একটা দুঃসম্পর্কের একটা ভাই কাছাকাছি থাকতো, কাছাকাছি মানে একটু ডিস্টেন্সে থাকতো। সে কি করতো, মাঝে মাঝে এসে তার সাথে দেখা সাক্ষাৎ করতো, খেয়াল রাখতো। খেয়াল রাখতো। একদিন হঠাৎ কি হয়, সে তার দুজন বন্ধুকে নিয়ে আসে। বন্ধুরা মানে বিশাল এজেড বন্ধু, এমন নয় যে কম বয়সী বন্ধু, হুম। মানে বন্ধুর পরিচয় দেয়। তারা অ্যাকচুয়ালি একটা কিন্তু খুব একটা ধর্মীয় মন্দিরের সাথে যুক্ত, আমি সেটা নাম নিচ্ছি না। এবং তারা সেখানে সেবাইত, দুজনেই সেবাইত, দুজনে ভাই আবার, খুব বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তারা এসে তাকে একটা প্রসাদ হিসেবে তাদের মন্দিরের একটা লাড্ডু দেয়। নর্মালি এমনি দেখা সাক্ষাৎ করতে আসে, জিনিসপত্র নিয়ে আসে, এবং মন্দিরের প্রসাদ হিসেবে একটা লাড্ডু দেয়। খাওয়ার পরে তার হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে। তার মধ্যে ঘুমের ওষুধ বা অন্য এরকম কিছু একটা জিনিস ছিল। তার মাথা ঘুরতে শুরু করে এবং সে অনেকটা নিদ্রা ভাব আসে তার মধ্যে। আচ্ছা। সেই সুযোগ নিয়ে কি করে, ওই দুটো লোক যারা আর কি মানে ওই বলছি সেবাইতের কাজ করত, তারা তাকে ধর্ষণের চেষ্টা করে। আচ্ছা, চেষ্টা করেছিল তো? চেষ্টা করে আচ্ছা। মানে অ্যাবিউজ হয়েছে, হুম। ঠিক আছে, বাট ধর্ষণ করতে পারেনি। এক্স্যাক্টলি যেটাকে ধর্ষণ বলে সেটা হয়নি, বাট অ্যাবিউজ করেছে। এবং তখন তার মধ্যে কিছুটা অন্তত সেন্স ছিল, হুম। যেহেতু মানে সে যথেষ্ট স্ট্রং ছিল, লোকের বাড়ি কাজ করতে যথেষ্ট স্ট্রং, ফিজিক্যালি। ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং। সে কি করে, ওইটুকু সেন্সের মধ্যে সে চেঁচামেচি করে। এবং যেহেতু মানে বস্তি এরিয়া ছিল, ঝুপড়ি ছিল, আশেপাশের লোকজন মানে পাশাপাশি ঘর, লোকজন সেখানে চলে আসার টাইমে সন্ধেবেলা হয় ঘটনাটা। আর সন্ধেবেলা হয় ইন দ্য সেন্স, তখন সন্ধেবেলা কি হয় জানো তো, লোকজন কাজ থেকে জাস্ট ফেরে, বাড়িতে অত হুম। লোকজন থাকে না আশেপাশে, হুম। কারণ সবাই মোটামুটি লোকের বাড়ি কাজ করতো ওখানে। বা কেউ ধরো তোমার রিক্সা চালাতো, কেউ ধরো লেবারের কাজ করতো। তারা করে মানে সন্ধেবেলা টাইমটা, সাধারণ খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ সন্ধেবেলা টাইমটা ফেরে। তো ওই সুযোগে ওই টাইমটা এই ঘটনাটা ঘটে। সে চিৎকার করে, করে বাকিদেরকে ঠিলে বাইরে বেরিয়ে আসে, ওই অবস্থাতে, অর্ধ নগ্ন অবস্থাতে বাইরে বেরিয়ে আসে মেয়েটা। মেয়েটা। সেখানে তাকে একজন বাইকে করে যাচ্ছিল, সে রেস্কিউ করে, করে তাকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে তার ফরেন্সিক হয়। ফরেন্সিক হওয়ার পর পুলিশকে জানানো হয়েছিল? পুলিশকে জানানো হয়েছিল। তারপরে ফরেন্সিক হয়? তারপরে ফরেন্সিক হয়। আচ্ছা। হওয়ার পর তার স্টেটমেন্ট নেওয়া হয়। এবং নেওয়ার পরে মানে খুব একটা অবাক করা ব্যাপার ঘটে, যে ভাইটা তার নামে কমপ্লেনটা নিল পুলিশ, কিন্তু ওই সেবাইদের নামটা দিল না। কেন? মানে সেবাইতেই করেছিল?
সে না ভাই ভাইও চুরি করেছিল। ইনভলভ ছিল? ভাই হেল্প করেছিল, নিজের দিদিকে নিজের নয়, দুঃসম্পর্কে। দুঃসম্পর্কে, যাই হোক দিদি হ্যাঁ, তো দিদি হেল্প করেছিল। নিজের দিদি মানে দুঃসম্পর্কের বলছো, যাই হোক নিজের ব্যাপারটা কি, দিদিকে রেপ করাবার জন্য, ধর্ষণ করাবার জন্য দুটো মিডল এজের লোককে হেল্প করছিল তার হেল্প নিজের ভাই। করেছিল, নিজের ভাই নয়, দুঃসম্পর্কের ভাই। ঠিক তারপর আছে, কি হয়? এবং এটা কেন করতে পেরেছিল জানো? দেখছে ওর পিছনে কোনো সাপোর্ট নেই, হুম বড়ের সাথে অলরেডি সেপারেশনে চলছে, ও একা থাকে, কেউ ওর কথা বিশ্বাস করবে না, ওর মেয়ে ওই টাইমটা ঘরেতে থাকে না, স্কুল থেকে ফেরার টাইম, ঠিক হুম। আছে, স্কুল থেকে টিউশন করে ফেরার টাইম, তো ওই টাইমটা একা আছে, ওকে বললে কেউ বিশ্বাস করবে না, ওর কথা কেউ শুনবে না, তো ওর সাথেই করো। বাট সেবাই দুজনের নামটা কেন নেওয়া হয়? এটাই তো হচ্ছে ব্যাপার, ধর্মীয় ভাবাবেগ। তার জন্য নয়। তাহলে? পুলিশ তাদেরকে ডাকে, ডেকে বলো তোমরা এইসব কাণ্ডগুলো করেছো, হুম ঠিক আছে, হুম এই জায়গায় দাঁড়িয়ে আছে মামলাটা, তোমাদের অ্যারেস্ট করবো, হুম। দিয়ে কিছু টাকা পয়সার কথাবার্তা হয়, সেটেলমেন্ট করে তাদেরকে বার করে দেয়। টাকা খেয়ে বার করে দিয়েছে? বার করে দিয়েছে এরকম হিনিয়াস একটা ক্রাইমে? ক্রাইমে। এবং কোত্থেকে ওই নামগুলো আসে জানো লাস্টে কোর্টেতে? ইনজুরি রিপোর্টটা যখন বানানো হচ্ছে, মেডিকেলটা যখন করা হচ্ছে, তখন ওই মহিলা ওদের নাম দুটো নিয়েছিল, বা এরকম বলেছিল যে এই দুজন সেবাই কোচের লোক ছিল, আমি জানি না তাদের নাম, বা নাম হয়তো জানতো, মানে ডাকনাম জানতো, ও নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তো ডাকনামটা জানতো, সেই ডাকনামটা ওখানে মেনশন ছিল, সেইখান থেকে কেসটাকে ওদেরকে টানা হয়। ঠিক আছে, কিছু বলার নেই আমার, মানে হচ্ছে আমি ব্যাপার। ভাবছি দুঃসম্পর্কের হোক, ভাই তো অ্যাটলিস্ট। তারপরে কেসটা কি হয়? তারপর কেসটা এখনো চলছে, এখনো আন্ডার ট্রায়াল আছে, বেল নিয়ে নিয়েছে, ওরা বেল পেয়ে গেছে, যেহেতু এজটা ওদের একটু মানে মিডিল এজ, তো এজ গ্রাউন্ডে ওরা বেলটা পেয়ে গেছে, তারপরেই যদিও ঘটনাটা আমার কাছে আসে। বেল পেয়ে যাওয়ার পরে হুম। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কি আবার অবশ্যই arrest? অবশ্যই অবশ্যই অ্যারেস্ট হয়। বেল পাচ্ছে মানে ও কোর্টের কাছে একটা অ্যাসিউরেন্স দিচ্ছে যে আমাকে বেলটা দেওয়া হোক, হুম। এই গ্রাউন্ডে যে কোর্ট যখনই আমাকে ডাকবে আমি কোর্টের কাছে এসে উপস্থিত হবে এবং কোর্টের পুরো প্রসিডিউর আমি সাপোর্ট করবো। Okay. ধরো কারোর সাথে এরকম কোনো মেয়ের সাথে এরকম হিনিয়াস ক্রাইম হয়েছে, ধর্ষণের মতো বা সেক্সুয়াল অ্যাবিউজের মতো, সেক্ষেত্রে তার প্রথম করণীয় কি? সে আগে পুলিশের কাছে গিয়ে এফআইআরটা দায়ের করবে, রাইট? আমি বলবো সেটা করাটা উচিত না। উচিত না? না, তাহলে কেন, মানে কিসের জন্য এটা আগে করছে? মেডিকেল করাও, সেটা আগে বাঁচুক। সে আচ্ছা ধর্ষণ ওই হচ্ছে মানে সে হুম, অ্যাবিউজ হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ তার শরীরে তো হ্যাঁ আঘাত হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ। এই ক্ষেত্রে কেন ওদের নামগুলো এসেছিল? কারণ ও হচ্ছে মেডিকেল রিপোর্ট ওদের নামগুলো বলেছিল, যে এরা এরা আমাকে এই এই খাইয়েছিল, তার জন্য আমি এই হয়, এই ঘটনা আমার সাথে হয়। মানে তখন আগে হসপিটালে গিয়ে যদি তুমি চিকিৎসাটা করালে, হুম, সেক্ষেত্রে ওরাও কি একটা জবানবন্দি মতো নেয়? অবশ্যই নেয়। এবং এটা শুধুমাত্র তোমার ধর্ষণের ক্ষেত্রে নয়, তোমার সাথে যদি মারামারি হয়, তুমি যদি তারপরও যদি বা যে কোনো কিছু তোমার বডিলি ইনজুরি হলো, হুম তাতে গিয়ে তুমি যদি আগে উচিত হচ্ছে কোনো সরকারি হসপিটালে গিয়ে ইনজুরি রিপোর্ট বানানো। হুম। ইনজুরি রিপোর্ট হলে অটোমেটিক্যালি তোমাকে পুলিশকে এফআইআর নিতেই হবে। আচ্ছা আচ্ছা। বিকজ ইনজুরি রিপোর্ট হচ্ছে একটা প্রিলিমিনারি এভিডেন্স যে তোমার সাথে এই ইনজুরিগুলো হয়েছে। সেটা তো তোমার ২ দিন বাদে বা ৩ দিন বাদে তো আর থাকবে না। হুম হুম ইনজুরিটা তো রিকভার করে হুম যাবে। হুম হুম। সঙ্গে, সঙ্গে এটা উচিত হচ্ছে কারো সাথে কোনো কিছু কনস্টিটিউট হওয়ার পর বডিলি ইনজুরি যদি হয়, আগে গিয়ে উচিত হচ্ছে সরকারি হসপিটালকে ইনজুরি রিপোর্ট বানানো। তারপর গিয়ে এফআইআর করা। এফআইআরটা কি হসপিটালের থ্রু দিয়ে নেবে, গভর্নমেন্ট হসপিটাল? দেখো হসপিটালে তো ইনফর্ম করে পুলিশকে। এবার পুলিশ যদি আসে তো ভালো। আর না হলে তখন তুমি থানায় যাবে, গিয়ে জানাবে কি আছে। আর যদি মেডিকেল রিপোর্ট হয়ে যায় সেই গ্রাউন্ডসে ওরা এফআইআর নিতে বাধ্য? নিতে বাধ্য। যদি না নেয় তখন কোর্ট তো ডিরেকশন দেবেই। ওটা একটা এভিডেন্স অ্যাকচুয়ালি যে তোমার সাথে এটা হয়েছে। এবার তখনও যদি পুলিশ না নেয় তখন কোর্ট ডিরেকশন দেবে পুলিশকে নেওয়ার জন্য। ওটা একটা এভিডেন্স হিসেবে থেকে গেল। ধরো কোনো মেয়ের সাথে এরকম হিনিয়াস একটা ক্রাইম হচ্ছে, ধর্ষণের মতো, সেই ক্ষেত্রে সে আলাদাই একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জাস্টিসটা অবশ্যই তার পাওয়া উচিত। কিন্তু দিল্লিতে নির্ভয়ার যে কেসটা হয়েছিল, সেক্ষেত্রে বাকি, আমি খুব ভুল না করলে ৬ জন ছিল, তার মধ্যে একজন ছিল নাবালক। সে ছাড়া পেয়ে যায়, অ্যান্ড একটা পার্টিকুলার রেস্টুরেন্টে সে চিকেন তন্দুরি বানাচ্ছিল তন্দুরের সামনে দাঁড়িয়ে থেকে। সেই তন্দুরি চিকেনে রক্ত লেগেছিল, সেই ক্ষেত্রে আমি আর যাচ্ছি না। কিন্তু সে তো সেই সাইকোলজি থেকে বিলং করছে যেখান থেকে সে এরকম একটা ক্রাইম কমিট করতে পারছে। সে ১৮ বছরের নিচে হওয়ার সত্ত্বেও তার সাইকোলজিটা যদি এরকম ক্রিমিনাল মাইন্ডেড হয়, তাহলে তাকে কি অ্যাডাল্ট হিসেবে ট্রিট করাটা উচিত না? এই যে ঘটনাটা তুমি বললে না, মানে এই যে কথাগুলো বললে,
অ্যাকচুয়ালি কিন্তু এই নির্ভয়া কেসটা একটা ল্যান্ডমার্ক কেস, এবং এই কেসটা হওয়ার পরেই এই যে এজ কন্ডিশন মানে 18 বছর, হুম সেটাই কিন্তু কমানো হয়েছে বা চেঞ্জ করা হয়েছে হুম এই সাইকোলজিটাকে মাথায় রেখে। সেটা আমি আসছি একটু ডিটেলসে বলি। নির্ভয়া কেসটা, নির্ভয়া কেসটা হচ্ছে তোমার আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারিতে একটা খুব একটা মানে ল্যান্ডমার্ক এবং একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট হওয়া কেস। জাজ সবকিছু জানা সত্ত্বেও বা আমরা সবকিছু জানা সত্ত্বেও কি করতে একজনকে আমাদেরকে বেকসুর খালাস করে দিতে হবে, কারণ সে 18 বছরের নিচে ছিল। নিজে ছিল বলে। মানে সে সেই প্রোটেকশনটা পেয়ে যায়, আইনের প্রোটেকশন যেটাকে বলে না, হুম সে আইনের প্রোটেকশনটা পেয়ে যায়। হুম অ্যাকচুয়ালি এই নির্ভয়া কেসটাতে অ্যাকিউজড ছিল হচ্ছে তোমার 6 জন। হুম একজন ছিল নাবালক আর বাকি ছিল তোমার অ্যাডাল্ট 5 জন। সেই 5 জনের মধ্যে একজন অলরেডি তোমার কাস্টাডিতেই তার ডেথ হয়, আচ্ছা। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়, 4 জনের ফাঁসি হয়। হুম কিন্তু ওই যে নাবালকটা ছিল, যে অ্যাকচুয়ালি মেন আর কি আহ, নির্ভয়া মানে যে মেয়ে জ্যোতি সিং বলে, যার সাথে ঘটনাটা ঘটেছিল, ওই আর কি কন্ডাক্টর হয়ে ওই ওকে আর কি দিদি বলে বাসেতে ডেকেছিল, যে বাসেতে আসুন আমি ছেড়ে দিচ্ছি। দিদি বলে ডেকেছিল, ডেকে ওকে বাসেতে নিয়েছিল। আর ওই মেনলি এই ক্রাইমটার সব থেকে খারাপ কাজগুলো করেছিল, মানে আয়রন রড সামথিং আর যা ছিল সেগুলো ডিটেলস এখানে বলতে সেটা চাইছি না। প্রাইভেট তো পার্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে যত আর কি প্যাথেটিক কাজগুলো ওই করেছিল, এবং তার আইডেন্টিটিকেও পরে কিন্তু তোমার হাইড করা হয়েছিল, যেহেতু সে জুভিনাইল ছিল। তো তার আইডেন্টিটিকে হাইড করা হয়েছিল, এবং এখন জানা যায় যে সে ছাড়া পাওয়ার পরে একটা সাউথ ইন্ডিয়াতে একটা রেস্টুরেন্টে, তুমি যেটা বলছো, সে কাজ করছে। কিন্তু এই ঘটনার পরে তাহলে রেমেডি কি পাওয়া গেল? এই ঘটনার পর একটা বড় জিনিস চেঞ্জ হয়েছে, আমাদের জুভিনাইল জাস্টিস অ্যাক্ট। আগে আমাদের এই নির্ভয়া কেস হওয়ার আগে ছিল যে 18 বছরের নিচে যে কেউ এই জুভিনাইল জাস্টিস অ্যাক্টের আন্ডারে প্রোটেকশন পাবে। তো এখন সেটা চেঞ্জ করে করা হলো কি, 16 বছরের নিচে অবধি যে কেউ এই অ্যাক্টের আন্ডারে প্রোটেকশন পাবে। কিন্তু 16 থেকে 18 বছর বয়সের মধ্যে যদি কেউ হিনিয়াস কোনো ক্রাইম করতে থাকে, হিনিয়াস ক্রাইম, ধর্ষণ, খুন, হিনিয়াস ক্রাইম যদি করে থাকে, তখন দেখা হবে যে তার মেন্টালিটিটা কিরকম, ডেভেলপড কি আন্ডার ডেভেলপ। সেটার জন্য তাদের কোনো সাইকোলজিস্টেরও অবশ্যই সাইকোলজিস্ট আছে, তার মেডিকেল চেক আপ হবে, সবকিছু করে দেখা হবে যে তার মধ্যে যে মানে ডেভেলপমেন্টটা, মেন্টাল ডেভেলপমেন্ট, সেটা কি অ্যাডাল্টদের মতো কি নয়। যদি দেখা যায় যে হ্যাঁ অ্যাডাল্টদের মতো, সেক্ষেত্রে তাকে অ্যাডাল্টদের যে আর কি কনসিকুয়েন্স ক্রাইম করার পর যেগুলো ফেস করতে হয়, যেভাবে ট্রায়াল হয় সেমভাবে ট্রায়াল তার করা হয়। তো নির্ভয়া কেস বলতে পারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছিল, জুডিশিয়ারির একটা ফেলিওর হয়েছিল, কিন্তু তারপরে জুডিশিয়ারি কিন্তু সেটাকে শুধরে নিয়েছে, এবং শুধরে কি করেছে, এই 18 বছরটাকে 16 বছরের মধ্যে করেছে। এবং 16 থেকে 18 বছরের মধ্যে যদি কেউ এই ধরনের হিনিয়াস ক্রাইম কনস্টিটিউট করে থাকে, তাহলে তার ওই মেন্টাল স্টেবিলিটিটা বা তার মেন্টাল ডেভেলপমেন্টটাকে দেখা হবে, সে কি অ্যাডাল্টের মতো ভেবেই কাজটা করেছে। এবার এখানে আমি আর একটা জায়গাতে আসছি, সেখানে হচ্ছে অনেক নাবালক নাবালিকা যারা রয়েছে, যারা সত্যি বাচ্চা, সেই বাচ্চাদের অনেক ক্ষেত্রেই এরকম সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হতে হয়। তারা হয়তো বুঝতেও পারে না যে এটা সেরকম টাইপের একটা ক্রাইম যেটা তাদের আগেনস্টে করা হচ্ছে। কারণ আমাদের এখানে গুড টাচ, ব্যাড টাচ, এটার যে ডিফারেন্সিয়েট করার যে প্রসেস, একটা বাচ্চা বুঝবে কি করে তাকে কেউ কিভাবে টাচ করছে, সেটার এডুকেশন সিস্টেমে হয়তো এখন এসেছে, আমি জানি না, বাট আমাদের সময় ছিল না, বা এখনো কতটা লাগু হয়েছে উই ডোন্ট নো, আই ডোন্ট নো। তো সেক্ষেত্রে ধরো যারা বাচ্চাদের উপর এরকম টাইপের ধর্ষণ বলো বা শারীরিক নির্যাতন বলো সেই জিনিসপত্রগুলো করে, তাদের এগেনস্টে কি কি অ্যাকশন নেওয়া হয়? তাদের এগেনস্টে খুব স্ট্রং অ্যাকশন নেয়। এখন নতুন একটা অ্যাক্ট এসছে, এই বাচ্চাদের এগেনস্টে হওয়া এই ধরনের শারীরিক নির্যাতন বা যেটাই বলো না কেন, এর ক্ষেত্রে এখন খুব স্ট্রং একটা অ্যাক্ট এসছে। সেটা হচ্ছে প্রোটেকশন অফ চাইল্ড এগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। পক্সো অ্যাক্ট। হ্যাঁ, হুম। ঠিক আছে। তো তাতে বলছে কেউ যদি 16 বছরের নিচে কোনো চাইল্ডের সাথে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করে থাকে, সেই ক্ষেত্রে তার 20 বছর অবধি সাজা হতে পারে, এবং সে যদি 10 বছরের নিচে কারোর সাথে করে থাকে, তাহলে তার লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন হতে পারে। এমনকি এটাও তোমাকে বলে রাখি, এই যে বাচ্চাদের যে মানে পর্নোগ্রাফি যে ভিডিও যেগুলো হয়,
এটার জন্য তোমার যদি কেউ করে থাকে মানে ভিডিও রেকর্ড করে থাকে বা যদি কিছু করে থাকে, সে যদি প্রথমবার করে তার জন্য 5 বছরের সাজা আছে, এবং সে যদি সেকেন্ড টাইম করে তার জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট আছে। আচ্ছা। এমনকি তোমার ফোন থেকে যদি এটা রিকভার করা হয়, ধরো তুমি তোমার ফোনেতে স্টোর করে রেখেছো, কাউকে মানে দেবে ধরো বলে, কেউ দেখছিল, কেউ দেখছিল বা কাউকে সেটা শেয়ার করছে বা কিছু করছে, এটাও এক ধরনের অফেন্স। অবভিয়াসলি এটারও কোনো সাজা আছে। অবশ্যই 3 বছরের সাজা আছে। আচ্ছা। তো এইসব ক্ষেত্রে মানে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খুব স্ট্রং করে দেওয়া হয়েছে। তবে একটা কথা বলে রাখি, এই ধরনের কেসগুলোকে এখন কিন্তু মানে ওয়েপেন হিসেবে ইউজ করা হচ্ছে নাকি জানো? কিরকম? মানে কারোর বাড়িতে ধরো বাচ্চা আছে, হুম। তার সাথে অন্য কারো ধরো এমনি কোনো ম্যাটারে কেস চলছে বা কোনো ঝামেলা চলছে, হুম। সে কি করলো তার বাচ্চাকে দিয়ে এটা মিথ্যে মিথ্যে একটা এই ধরনের এই অ্যাক্টের আন্ডার একটা কেস করলো। সাংঘাতিক করে। সাংঘাতিক মানে এটা হয়। আচ্ছা। আর একবার ই একটা কেউ যদি ভেতরে ঢুকে যায়, চট করে বেল পাবে না। এটা এমন একটা স্ট্রং কেস না, মানে কি বলবো, এখন এটা খুব হচ্ছে। আর ম্যাক্সিমাম কেসগুলোই তোমার ফেক কেস ফাইল হচ্ছে। হুম। এবার কেসটা ফেক নাকি রিয়েল কেস সেটা তো কোর্ট বিচার করবে, হুম। ততদিন তো তাকে ভেতরে থাকতে হচ্ছে, কাস্টাডি ট্রায়াল চলছে, তারপর সমাজ বলো বা যাই বলো হুম। একভাবে বহিষ্কারই করে দিচ্ছ হয়তো। করে দিচ্ছে। ঠিক আছে, একটা খুব ইন্টারেস্টিং একটা কেস আমি তোমাকে বলি। একটা বাচ্চা মেয়ে কি করেছে, বাচ্চা মেয়েকে দিয়ে মানে বাচ্চা মেয়ে তো অ্যাকচুয়ালি করতে পারে না, তার পেরেন্টস তার বিহাফে কি করে কমপ্লেনটা করে। আচ্ছা। কারোর সাথে যদি এটা হয়ে থাকে কোনো বাচ্চার সাথে, তার গার্জেন বা তার পেরেন্টস কি করবে, তার বিহাফেই কমপ্লেনটা করবে। হুম। ওকে, তো একজন মা কমপ্লেন করেছে যে আমার মেয়ে এরকম এই টাইমে বাথরুমে স্নান করছিল, আমার পাশের বাড়ির অমুক হুম। এসে ওকে আহ, শারীরিকভাবে নির্যাতন করেছে। করার চেষ্টা করে। এবং কিভাবে করে সেটা ডেসক্রিপশনে লিখছে যে হাত দিয়ে মুখ চেপে করার চেষ্টা করে। এক হাত দিয়ে মুখটা চেপে দেয় যাতে সে কথা বলতে না পারে, আওয়াজ করতে না পারে, চিৎকার করতে না পারে, এবং তার সাথে শারীরিক নির্যাতন করে। এবার এই ধরনের কেস কি হয়, যতক্ষণ না তোমার ট্রায়াল হচ্ছে ততক্ষণ গিয়ে আসল জিনিসগুলো বেরিয়ে আসে না, ততদিন সে কাস্টাডিতে থাকে। খুব লিমিটেড কেসে বেল পায়, খুব লিমিটেড কেসে। এরকম একটা কেস আমার কাছে আসে, কাস্টাডি ট্রায়াল হচ্ছে, আমি কি করছি, বাচ্চাটার সাক্ষী করাচ্ছি। বাচ্চাটাকে সাক্ষী করাচ্ছ? হ্যাঁ, করা যায়, কিন্তু সেটা মানে একজন সাইকোলজিস্ট থাকবে, ঠিক আছে, চাইল্ড কাউন্সিলর থাকবে। সাক্ষী করছো মানে জেরা করছো? জেরা করছি, ওকে, মানে চাইল্ড কাউন্সিলর থাকবে, তার সাথে ভালোভাবে কথা বলতে হবে, মানে নর্মাল জেরার মতো সেই জেরাগুলো হয়, নম্রভাবে ভদ্রভাবে বাচ্চাদের খেলার ছলে জেরা করতে হবে। ওকে, তো জেরা হচ্ছে, সেশন ট্রায়াল চলে। তো জেরার মধ্যে আমি কথায় কথায় জিজ্ঞেস করছি, আচ্ছা এই যে আঙ্কেল ইনি এসে কি করেন? বলে যে একটা হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে। ওকে, সেটা অব্দি নিলাম। তারপর আমি জিজ্ঞেস করছি আর একটা হাত দিয়ে কি করে? বলে আর একটা হাত দিয়ে আমার আর একটা হাত চেপে ধরে। তাহলে কি বললো, প্রথমে বললো একটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরে, সেকেন্ড টাইমে বলছে আর একটা হাত দিয়ে আমার হাত চেপে ধরে। যেই এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি, জাজ বুঝতে পেরে গেছে আমি কোন দিকে যাচ্ছি। জাজ খালি বারবার জিজ্ঞেস করছে মেয়েটাকে যে ভালো করে ভেবে চিনতে বলো, এটাই হয়েছে তো, এটাই হয়েছে তো। ও তো যা বলার তো বলে দিয়েছে। পরে আমি একটা আর্গুমেন্ট স্টেজে নিয়ে গিয়ে বলি, একটা হাত দিয়ে যদি কেউ তার মুখ ধরে আর আরেকটা হাত দিয়ে যদি সে তার হাতটা ধরে, তাহলে শারীরিক নির্যাতনটা করছে কোথা দিয়ে? সে কি 3 নম্বর হাত দিয়ে করছে? মানুষের তো দুটো হাত। মানে আমি স্পষ্টভাবে জানতে চাইছি যে অভিযোগটা কি ছিল, যে লাইক অভিযোগটা ছিল হয়েছে বা কিছু এরকম ব্যাপার? মানে অস্থানে হাত দিয়েছে, হুম। ঠিক আছে, গোপনাঙ্গে হাত দিয়েছে, এরকম অভিযোগ ছিল। হ্যাঁ, দুটো হাত দিয়ে যদি একটা একটা হাত দিয়ে যদি সে মুখটা চেপে ধরে যাতে চিৎকার না করতে পারে, আর একটা হাত দিয়ে যদি সে তার হাতটা চেপে ধরে, তাহলে সে অ্যাবিউসটা করলো কি করে? তিনটে হাত তো নেই, 3 নম্বর তিনটে হাত তো নেই মানুষের। তো এই জায়গাটাতেই একটা খুব একটা ভাইটাল জিনিস বেরিয়ে আসে, এবং তারপরে গিয়ে কাস্টাডি ট্রায়াল হওয়ার পরে তারপরে সে গিয়ে তোমার খালাস হচ্ছে। মানে এতটা ডেঞ্জারাস একটা অ্যাক্ট এটা, এবং এটাকে ওয়েপেন হিসেবে বহু ক্ষেত্রে ইউজ করা হয়। এবার এই যে বাবা মা ফেক কমপ্লেনটা করেছিল তাদের এগেইনস্টে কি সে তো দেখো ম্যালিসিয়াস প্রসিকিউশন করা যায়, কিন্তু লোকে করে না। আর ম্যালিসিয়াস প্রসিকিউশন তোমার নামে যদি কেউ মিথ্যে প্রসিকিউশন করে তুমি করতেই পারো, হুম। কিন্তু এই ধরনের রেমেডি লোকে জানে না, প্রথম কথা। আর সেকেন্ড কথা, কেউ রেহাই পাওয়ার পর সে আর চায় না যে এগুলো করতে। কিন্তু তার যে এত হ্যারাসমেন্ট হলো সে হলো সে তখন সে অন্যদিকে চলে যায়, নেগেটিভ দিকে চলে যায়, সেটা আমি রিভেঞ্জ নেবো,
হুম। আমি যখন কিছু না করতে আমার সাথে এত কিছু হলো, আমি ওর ইচ্ছা করে ক্ষতি করবো, এরকম দিকে চলে যায়। সে তখন আর এই লিগ্যাল ব্যাপারে লিগালি যে তার সাথে রিভেঞ্জটা নেবে সেটা সে আর চায় না। মানে এটা হচ্ছে ডাবল এজ সোর্ড। হুম, ভালোর জন্য ইউজ হতে পারে, আবার খারাপের জন্য খারাপের জন্য ইউজ ইউজ হতে পারে। হচ্ছে। আর 99% কেস এখন যেগুলো হচ্ছে সবকটা হচ্ছে ওয়েপেন হিসেবে ইউজ করা হয়। তোমার বাড়িতে যদি একটা আন্ডার এজ যদি কেউ থেকে থাকে, তুমি কি করলে, তোমার সাথে অন্য কারো ঝামেলা আছে, তুমি তাকে যে একটা মিথ্যে একটা কেস করে দিয়ে এই অ্যাক্টের আন্ডারে কেস করে দিয়ে চুপচাপ বসে আছে, আর কিচ্ছু তোমার কাজ নয়। খালি কেস করে দিয়ে বসে থাকবে, আর যখন পুলিশ জিজ্ঞেস করবে বাচ্চাটাকে খালি একটা কথাই বলতে হবে যে হ্যাঁ ও আমার গায়ে হাত দিয়েছে। কোথায় হাত দিয়েছে, কি দিয়েছে, কিচ্ছু বলার দরকার নেই। এই কথাটা যদি একবার বলে দেয় ব্যাস সে অ্যারেস্ট হয়ে যাবে, যে হ্যাঁ ও আমার গায়ে হাত দিয়েছে। তুমি এটা শেয়ার করলে এটা যেন কেউ ওরকম ভাবে না, ইউজ না করে মানে না ডেফিনেটলি। করলেই বেটার হয়। আর করলেও তার জন্য কিন্তু ওই ম্যালিসিয়াস প্রসিকিউশন আছে, তখন তাই কিন্তু জেল খাটতে হতে পারে। হ্যাঁ। মিথ্যে মিথ্যে যে কোনো কেস মানুষ চাইলেই করতে পারে, কিন্তু তার কনসিকুয়েন্স গুলো আমি বলে দিই, তারপরেই কিন্তু তাকে ম্যালিসিয়াস প্রসিকিউশনটা কিন্তু সাফার করতে হতে পারে। সেটা ভেবে যেন কেউ করে, কেউ যেন নাই করে নাই সেটাই করে, সাজেস্ট হ্যাঁ করি। নাই করে সেটাই সাজেস্ট করছি। কারণ তুমি একজনের লাইফ খারাপ করে দিচ্ছ। অবশ্যই। এবং সেটা উল্টো দিকেও আসতে পারে। ব্যাকফায়ারও করতে পারে অবশ্যই, ডেফিনেটলি। এই নিউটনের থার্ড ল আছে না, এভরি এভরি অ্যাকশন অ্যাকশন হ্যাজ হ্যাজ ইটস অ্যান ইকুয়াল অ্যান্ড ইকুয়াল এন্ড অপোজিট অপোজিট রিয়াকশন। রিঅ্যাকশন। অবশ্যই আসবে। আমি না একটা ফ্র্যাঙ্কলি কথা বলছি, আমি তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, হরর এইসব নিয়ে তো বেশিরভাগ ডিল করি, ঠিক আছে? এখন মাঝে মধ্যে মনে হয় না এরকম ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলো বা যাই বলো, সেই সবের থেকে এই যে ফেক কেসগুলো বলছো সেগুলো বেশি হরিফাইং। অবশ্যই। মানে মানুষের জীবন শেষ করে দেয়, তুমি চিন্তা করতে পারবে না। কেউ যদি একবার যদি মানে জেলেতে যায় না, তার সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যায়। সে যদি ক্রিমিনাল নাও হয় না, তাকে ক্রিমিনাল বানানো হয় ওখানে। ওখানে তোমার মানে সিন্ডিকেট চলে, র‍্যাগিং হয়। ওখানে অন্য ক্রিমিনালরা তোমার সাথে খারাপ বিহেভিয়ার করবে। তুমি বাধ্য হয়ে ক্রিমিনাল তৈরি হয়ে যাবে। অ্যাম্বিয়েন্সটাই এরকম হয়। এই খুব যে বলে কম জনকে আমি দেখেছি যারা ওখান থেকে বেরিয়েও নিজেকে রিকভার করতে পারে। এই যে বলে সংশোধনাগার। অ্যাকচুয়ালি সংশোধন তো হয়ই না, উল্টো আরো বিগড়ে যায় মানুষ। আবার দেখো এটাও ঠিক যে সত্যিকারের এই কাজগুলো করে তাকে তো তোমাকে ভেতরে রাখতেই হবে। সে যদি বাইরে থাকে তাহলে তো তুমি আমি তো ফ্রিলি ঘুরে বেড়াতে পারবো না। এক্স্যাক্টলি। মানে আমি এখন জাস্ট ভাবি নির্ভয়ের কেসে যে নাবালকটি ছিল, হুম। সে তো এখনো আমাদের ধরো ধরাছোঁয়ার বাইরে, ইনফ্যাক্ট তার নামটা পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি। ইভেন ধরো তোমার পাশে বাসে করে যাচ্ছে সে, তুমি হুম, জানতেও পারবে না জানতে যে পারবো এরকম না। টাইপের একটা ক্রাইম করে বসে আছে সে। মানে অনেক সময় মানুষ ক্রাইম করেও, যেটা আমি এক্সাম্পল এখন যেটা দিলাম, ক্রাইম করেও ছাড়া পেয়ে যায়। আবার অনেকে ক্রাইম না করেও তোমার সাজা কাটে। এরকমও হয়। দেখো, তুমি হাইকোর্টে প্র্যাকটিস করছো, ইউ অ্যান অ্যাডভোকেট, অ্যান্ড এক্ষেত্রে আমি একটা কোশ্চেন করছি। সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা অনেক ডিপ টপিক নিয়ে আলোচনা করেছি, অনেক সিরিয়াস টপিক নিয়ে। আমি বলছি না যে এটা সিরিয়াস নয়, বাট আই থিঙ্ক এখনকার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের এই জিনিসটা জানা উচিত। টিনের ছেলে মেয়ে বা সবে অ্যাডাল্ট হয়েছে, ধরো কোনো ছেলে এবং মেয়ে, তারা অবিবাহিত, তারা প্রেম করছে বা হোয়াট এভার দ্যাট ইজ, দে আর ডেটিং। সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই ফিজিক্যাল হওয়ার জন্য বলো বা টাইম স্পেন্ড করার জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ওয়োতে যায়। তো এই যে ওয়োতে যায় মানে কোনো হোটেলে তারা বুকিং করে তারপর সেখানে যায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, এই ব্যাপারটা লিগ্যাল না ইললিগ্যাল? অবশ্যই লিগ্যাল। আচ্ছা। কিন্তু ব্যাপারটা কি বলতো, মানুষের এই ব্যাপারে নলেজটা একটু কম আছে। অনেক সময় দেখবে মানে পুলিশ কি করে বলতো, এইসব হোটেলগুলোতে রেড করার নাম করে আসে। আবার অনেক সময় হোটেল মালিক কি করে, পুলিশকে ডেকে নেয় যে এরকম একটা আন্ডার এজ এসছে বা এরকম একটা অ্যাডাল্ট এসছে, যারা একটু মানে অতটা নয়, তুমি এসো একটু ভয় টয় দেখাও, ওরা পয়সা করে দিয়ে দেবে। হুম। ঠিক আছে? পুলিশ আসে, এসে কি করবে, প্রথমেই চাইবে তোমার বাবা মায়ের নাম্বার দাও, হুম। এখানে কি করছো, তুমি কি করো, কোথায় বাড়ি, হুম। এসব জিজ্ঞেস করতে চায়। এগুলো বলতে কি তারা বাধ্য? কখনোই বাধ্য না। দেখো পুলিশ কখন আসতে পারে, একটা কেসে আসতে পারে, পুলিশ কাউকে সার্চিং করছে হুম। বা কাউকে খুঁজছে, সেই ক্ষেত্রে এলো, ঠিক আছে। হুম। তখন যদি মানে জিজ্ঞেস করে, নর্মাল কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, এই কোথায়, এগুলো বলতে পারে। এগুলো হুম। না বললে কিন্তু আবার পুলিশ অ্যারেস্ট করে নিতে পারে। হুম। 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 ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো যখন করবে ঠিক আছে, কিন্তু বাড়ির লোকের নাম্বার দাও, হুম। বাবার সাথে কথা বলাও, হুম। থানায় চলো, হুম। ছবি তুলছে, এইগুলো করতে পারে না। আচ্ছা। ওকে? কেন বলি, আমাদের দেশের কনস্টিটিউশন বলে আমাদের কিছু ফান্ডামেন্টালস রাইট দিয়েছে। হুম। তার মধ্যে একটা হচ্ছে রাইট টু প্রাইভেসিও আছে, হুম। রাইট টু লাইফ আছে, এবং আর্টিকেল 21 এ পাবে। সেখানে বলছে যে আমাদের প্রাইভেসির রাইট আমাদের আছে। হুম। ওকে? তো এবং আমরা দেশের যেকোনো জায়গায় ফ্রিলি যেতে আসতে পারি।
হুম। তো আমি ওখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, ওটা একটা আমার প্রাইভেসি আছে, সেটাকে ভাঙার অধিকার কারণ নেই। না। এবং আমি অ্যাডাল্ট, হুম। এবং আমি তো কোনো মানে অবৈধ কোনো মানে কারোর সাথে তো কিছু করছি না। হ্যাঁ, এটা যদি কেউ যদি কোনো এই প্রস্টিটিউটস এর সাথে যদি করে, সেটা কিন্তু ইল্লিগাল। তাহলে এখানে একটা কোয়েশ্চেন চলে আসবে, আমি হুম, কথার প্রসঙ্গেই বলছি। হুম, ধরো কোনো একটি ছেলে হুম, কোনো একটি এরকম হোটেলে গেল, হুম, সেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে গেছে, হুম, সে এরকম কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, হুম, দ্যাটস ওকে হুম, অ্যাকর্ডিং টু ইউ। হুম, এবার সেক্ষেত্রে ধরো সে যদি কোনো প্রস্টিটিউট হুম, তার সাথে যায় হুম। এবং যাওয়ার পর সে ক্লেম করছে সে তার বান্ধবী, গার্লফ্রেন্ড, হোয়াট এভার দ্যাট ইজ, তাহলে সেক্ষেত্রে ডিটারমাইন করবে কি করে যে সে দেখো, গার্লফ্রেন্ড না পুলিশের প্রস্টিটিউট? কাছে অলরেডি কিন্তু যারা আর কি প্রস্টিটিউটস হয়, তাদের কিছু রেকর্ডস অনেক সময় থাকে। এবং এই প্রস্টিটিউশনের পাশাপাশি অনেকে কিন্তু ড্রাগের বিজনেসও করে। মানে অনেক হুম। মহিলাদের কথা বলছি। তারা কি করে এসব বিজনেস করে। তো অনেক সময় তাদেরকে সার্চ করতে, করতে কিন্তু পুলিশ কিন্তু এসব জায়গায় একটা রেকর্ড থাকে। অন রেকর্ড থাকে। সার্চ করতে, করতে কিন্তু যায়। হুম। কারণ প্রস্টিটিউশনের পাশাপাশি অনেকে কি করে, এটা সাইড বিজনেস হিসেবে ড্রাগের বিজনেস করে। হুম। সেটা অন্য জিনিস। হুম। 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 আর প্রস্টিটিউশন এমনিতে তোমার ইল্লিগাল। তো সেই ক্ষেত্রে যদি প্রস্টিটিউশনে ধরা পড়ে, সেটা অবশ্যই তার জন্য সেটা একটা অফেন্স। কিন্তু কেউ যদি নিজের মানে গার্লফ্রেন্ডের সাথে যায় এবং তাদের প্রপার আইডি প্রুফ যদি থাকে, হুম। সেক্ষেত্রে কিন্তু পুলিশ যেটা করে সেটা কিন্তু করতে পারে। অনেক সময় পুলিশ কি করে, ভয় দেখিয়ে বাড়িতে ফোন করো, ছবি তুলছি, থানায় চলো, এই জিনিসগুলো করে, এগুলো কিন্তু করতে পারে না। সেক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়ালের কি করা উচিত? অবশ্যই রাইট টু প্রাইভেসি পুলিশের এগেনস্টে তো সে কমপ্লেন করতে পারে হায়ার অথরিটিতে প্রথমে। সেটা তো পরে করছে, বাট ওই মোমেন্টে কি করা উচিত? ওই মোমেন্টে দেখো, ওর নিজের মধ্যে একটা ভয় থাকে। হুম। মানে এটাও নিজে ভাবে যে আমি কোথাও না কোথাও গিয়ে এটা হয়তো ক্রাইম করছি। বাড়ির লোককে লুকিয়ে করছি। মানে আমি কোথাও একটা ক্রাইম করছি। প্রথম কথা, তাকে এটা ভাবতে হবে না যে আমি কোনো ক্রাইম করছি। বা লোকজন জেনে যাবে যে আমি এখানে এসেছি। হুম। হুম। ঠিক আছে? জেনে গেলে লোকে কি ভাববে? এই সবগুলো যদি ভাবে, তখন তো সে কিছু করতে পারে। ধরো না ভাবছে সেক্ষেত্রে? সে যদি ভাবছে না, তখন ডিরেক্ট হ্যাঁ চলুন থানায় চলুন। হুম। থানায় যাবে, তার সাথে ডিরেক্ট কথা বলবে। হুম। কি প্রসিডিউর আছে করুন, আমি কি অফেন্স করেছি আমাকে জানান। এটা কোন সেকশনে আছে, কি অফেন্স, পুলিশ অফিসার জানাতে বাধ্য থাকে। হুম। যদি না জানে, তখন সে কোনো অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে পারে যে আমাকে এই কারণে এই জন্য এসছে। বাট এই যে কি অফেন্সের এগেইনস্টে কি অ্যাক্টের মানে কি ধারায় কি মামলাটা ধারায় করছে? আমাকে আপনি এখানে নিয়ে এসছেন, বা কি ধারায় আপনি আমাকে অ্যালেজ করছেন, সেটা আমাকে জানান। সেটা সে জানতে চাইতে পারে, এবং পুলিশও জানাতে তাকে বাধ্য। ধরো ল এর নলেজ তো ধারা ওয়াইজ অনেকেরই নেই। পুলিশের তো আছে, হ্যাঁ, এবার ধরো পুলিশের আছে, এবার পুলিশকেও বলবে যে আমাকে জানান, আমাকে দেখান। কথা নেই। সেটা পুলিশ কোনো আইন নেই তো দেখাতে পারবে না। হুম। কোনো আইন তো নেই। হুম। বা কেন আমাকে আপনি অ্যালেজ করছেন? কোনো কি পুরনো কোনো কেস রেকর্ড আছে? কিসের বেসিসে আপনি কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে করছেন? কি করছেন আমাকে জানান। যখন দেখবে যে না, পুলিশ ইচ্ছা করে ভয় দেখিয়ে এসব করতে গেছে, তখন সে চাইলে নিজের কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলতে পারে। তখন সে সেখান থেকে তাকে রেস্কিউ করতে পারে। যদি বাড়ির লোকের সাথে কথা বলতে পারে। অ্যাডভোকেট কথা বলতে না দেয়, সে ইললিগাল ডিটেনশন। আচ্ছা, আর যদি অ্যাডভোকেট না থাকে তখন? না থাকলে ওখানকার থানায়ই ব্যবস্থা করবে কোনো অ্যাডভোকেট। মানে এক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, রাইট টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি, রাইট রাইট টু টু লাইফ। লাইফ। হ্যাঁ, সেটার আন্ডারে কেউ এখানে যেতে পারে পারে। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। অবশ্যই পারে। তাকে যদি পুলিশ ডিটেন করে সেক্ষেত্রে সে পুলিশের কাছে জানতে চাইবে যে কেন যে করা হচ্ছে। কেন করা হচ্ছে। হুম, যদি বলে পুলিশ, হয়তো ধরো কোনো হয়তো ওই ধারার মধ্যে দিয়ে এটাকে জাস্টিফাই করা যায় না, হুম, সেক্ষেত্রে সে পুলিশের কাছে লয়ারের নাম্বার চাইবে। হুম। লয়ার নাম্বার নয়, আমাকে একটা লয়ার দিন। লয়ার দিন মানে এটা বলা হ্যাঁ, যায়? অবশ্যই বলা যায়। আমাদের কনস্টিটিউশনাল রাইট এটা। ইনফ্যাক্ট সিআরপিসি তেও আছে। যে কাউকে ডিটেইন করার পর তার নমিনেট করা কোনো লয়ার, বা যদি নমিনেট করা কোনো লয়ার না থাকে, তাকে লয়ার প্রোভাইড করা হবে। থানা থেকেই করা হবে? থানা থেকেই করা হবে। কোর্টে পেশ করার আগে? কোর্টে পেশ করার আগে। আচ্ছা, আচ্ছা। ওকে? মানে বেসিক্যালি আমাদের যে রাইটস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের নলেজ রাখতে হবে এবং হুম, একটা সম্যক আইডিয়া রাখতে হবে, হুম, যাতে এরকম টাইপের যদি কিছু হয় হুম, সেটার হুম। এগেনস্টে এবার আমরা স্টেপ নিতে বেসিক্যালি পারি। পুলিশ কি করে বলতো? অতটা প্রসিডিউর অব্দি যায় না। হুম। কারণ যদি আল্টিমেটলি আমি যদি এই প্রসিডিউর গুলো ফলো করি, ওকে তো কোর্টে প্রডিউস করতে হবে। হুম। হুম। কোর্টে প্রডিউস করলে তখন তো জানাজানি হয়ে যাবে যে আমি এইগুলো ইল্লিগাল করছি। তখন তার এগেনস্টও কেস করা যেতে করা পারে যেতে পারে। পুলিশ। ওইজন্য পুলিশ অতটা দূর যাবে না। হুম। ভয় দেখিয়ে যদি কিছু বার করে নিয়ে যায়, অতটাই অব্দি ওরা স্টিক থাকবে। যদি তুমি ভয় না পাও, তোমার রাইট নিয়ে যদি জানতে চাও, তখনই দেখবে আর বেশি তোমাকে ঘাঁটাবে। ভয় পেলে চলবে না। বাড়িতে জানাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছ, পুলিশ কিন্তু এগুলো দেখে বুঝতে পারে। হুম। তুমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছ, হুম। তোমার কাছে কাগজপত্র আছে কি নেই, পুলিশ কিন্তু দেখে বুঝতে পারে তোমার মুখ দেখে। তুমি হুম। দেখে ভয় পেয়ে যাও।
বা তুমি পুলিশের দিকে তাকাও, তোমার কাগজপত্র থাকলে তুমি কি পুলিশের দিকে থোড়ি না তাকাবে, তুমি সিগন্যালের দিকে তাকাবে। কিন্তু মানুষ, আমার কাছে কাগজ নেই, পুলিশটা কি আমার দিকে দেখছে বলে একবার তাকালো, তখনই পুলিশ দেখে নিল যে তার মানে এর কাগজপত্র নিয়ে দাঁড় করাও। এগুলো সাইকোলজি, বেসিক্যালি তাই। এগুলো ক্রিমিনাল সাইকোলজি, এবং পুলিশদেরকে এগুলো শেখানো। এবার সাপোজ আমরা খুব কমন একটা টার্ম এখনকার দিনে শুনতে পাই, আগেও ছিল হয়তো, সেটা হচ্ছে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমি শুনছিলাম যে এই যে পরকীয়া রয়েছে সেটাকে নাকি লিগাল করে দিয়েছে। এই জিনিসটা নিয়ে আমার কনফিউশন আছে একটা, এটা কি আদৌ লিগাল? মানে বিয়ের পর তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছ? দেখো, এটা নিয়ে একটা মানুষের কাছে খুব একটা মিসকনসেপশন আছে। হুম, অ্যাকচুয়ালি এটাকে লিগাল করা হয়নি, এই সেকশনটাকে মানে 497 এটাকে আনকনস্টিটিউশনাল করা হয়েছে। এটা কি ক্রাইম কোনো? ক্রাইম এতদিন ছিল, কিরাম ছিল আমি বলছি ডিটেলসে। না, ক্রাইম আর আনকনস্টিটিউশনাল এইটার মানে মধ্যে ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে ক্রাইম মানে সেকশনটাকেই পুরো, যে সেকশনে যে মানে পুরোটা ছিল মানে সেকশনটা যে ছিল যার দরুন মানুষকে শাস্তিটা দেয়া হতো, হুম, সেই সেকশনটাই বলা হলো আনকনস্টিটিউশনাল। এটা কনস্টিটিউশনকে সাপোর্ট করে না। কেন? এই সেকশনটা কেন, এটাতেই আসছি। আচ্ছা বলো। সেকশনটা এরকম ছিল 497, যদি কোনো পুরুষ, হুম, পুরুষের ক্ষেত্রে, হুম, নারীর ক্ষেত্রে নয়, যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সাথে হুম, শারীরিক সম্পর্ক করে, হুম, এটা জানা সত্ত্বেও যে হুম, তার হাজবেন্ড হুম, মানে ওই নারীর হাজবেন্ড এই ব্যাপারটা জানে না হুম, এবং এ সেটাকে সাপোর্ট করে না। আরেকবার বলছি, হুম, কোনো পুরুষ কি করছে, কোনো বিবাহিত নারীর সাথে শারীরিক সম্পর্ক করছে, এটা জানা সত্ত্বেও যে তার স্বামী এটা জানে না, হুম। তাহলে সেক্ষেত্রে তার জন্য 5 বছরের সাজা ছিল। কিন্তু আর মহিলার ক্ষেত্রে কিচ্ছু ছিল না, কেন? কারণ দুজনের তো কনসেন্ট নিয়ে এই জিনিসটা করছে। করছে। স্বামী জানে না, সেটা যেমন ছেলেটির ফল্ট, মেয়েটিরও তো সেম ফল্ট। অবশ্যই, সে কিন্তু তো স্বামীকে চিট করছে, করছে, কিন্তু তাহলে সেক্ষেত্রে মেয়েটির সাজা ছেলেটা কেন পাবে? মেয়েটির কোনো সাজা হবে না। এটাই ছিল কনস্টিটিউশন, বা এটাই ছিল তোমার 497 এ। এবার একটা কেস এলো তোমার জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। হুম, ওই কেসেতে সুপ্রিম কোর্ট দেখলো হুম, যে এই সেকশনটা হুম, আমাদের কনস্টিটিউশনের 3টে জিনিসকে হিট করছে। প্রথম হচ্ছে তোমার সেকশন 14, সেটা কি? ইকুয়ালিটি বিফোর ল, লয়ের কাছে সকলে আমরা সমান। জেন্ডার বায়াস হলে হবে না। না। আর একটা হচ্ছে তোমার আর্টিকেল 15। আচ্ছা, আগেরটা মনে হয় আমি আর্টিকেল বলিনি, সেকশন বলে দিয়েছি। তাই আর্টিকেল 14 হচ্ছে তোমার ইকুয়ালিটি বিফোর ল, আর হচ্ছে আর্টিকেল 15। আর্টিকেল 15 বলছে নো ডিসক্রিমিনেশন হুম, এগেনস্ট এনি রেস, সেক্স, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। এর বেসিসে কাউকে ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে কন্ট্রাডিক্টরি হচ্ছে তো লটা। লটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। তাহলে এই 497 কি তোমার এই কনস্টিটিউশনকে মানছিল না, এই দুটো সেকশনকে। আর তার সাথে মানছিল না হচ্ছে তোমার আর্টিকেল 21, সেটা কি? সেটা হচ্ছে তোমার রাইট টু লিভ। মানে মেয়েদের যে অ্যাকচুয়ালি যে এটা আছে তাকে ছোট করা হচ্ছে। মানে মেয়েরা নিজের যদি কোনো হাজবেন্ডের সাথে যদি সে যদি ঠিকঠাক না মনে করে, সে অন্য কারোর সাথে ফ্রিলি এ করতে পারছে না, কিন্তু পুরুষ কিন্তু পারছে। তাকে পানিশমেন্ট পেতে হচ্ছে অবশ্যই, কিন্তু পুরুষ হিসেবে কিন্তু সেটা কিন্তু পাচ্ছে, কিন্তু মেয়ের যে প্লেজারটা সেটা দেওয়া হচ্ছে না। এই 3টে আর্টিকেলের উপর বেস করে এই পুরো সেকশনটাকে কি করালো, আনকনস্টিটিউশনাল করালো। কারণ এটা হয়ে যাচ্ছিল এক ধরনের বায়াসড, হুম, শুধুমাত্র পানিশমেন্টটা পাচ্ছে তোমার হচ্ছে কিন্তু ছেলে, ছেলেটা। সেই জন্য এটাকে আনকনস্টিটিউশনাল করা হলো, পানিশমেন্টটাকে যাতে মুছে দেওয়া হয়। হুম, কিন্তু এখনো বলবো এটাকে লিগ্যাল করা হয়নি, কারণ এর জন্য এইটাকে গ্রাউন্ড করে তুমি ডিভোর্সের জন্য ক্লেম করতে পারো, তাহলে নিশ্চয়ই এটা একটা অফেন্স, তার পানিশমেন্ট নেই, এবং এটাকে তোমার কোনো ধর্ষণও ধরা হবে না যদি কেউ করে থাকে, কিন্তু এটার জন্য পানিশমেন্ট ছিল 5 বছরের। যেহেতু মানে কনসেন্ট নিয়ে করছিল হুম, মহিলাটার, তাহলে এটাকে ধর্ষণ বলা যায় না, হুম। অথচ এটার পানিশমেন্ট ছিল, এটাকে একটা অফেন্স হিসেবে ধরা হতো। আর এখন এটা হয়ে গেছে নন পানিশেবল অফেন্স। নন পানিশেবল অফেন্স, কিন্তু এটা একটা গ্রাউন্ড অফ ডিভোর্স এখনো আছে, আগেও ছিল এখনো আছে। মানে কারোর যদি কারোর ওয়াইফ যদি করে বা কারোর স্বামী যদি করে থাকে, সেক্ষেত্রে তার স্ত্রী কি করতে পারে, এটাকে একটা ডাইভোর্সের গ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারে। ধরো কোনো পুরুষ তার বিবাহিত বউ রয়েছে, তা সত্ত্বেও সে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট বা অন্য মেয়ের সাথে এরকম অফেয়ার চালাচ্ছে, হুম। আগে এটার এগেনস্টে কিছু ল ছিল কি? আগে এটার এগেনস্ট ওই ডিভোর্সের গ্রাউন্ড ছিল। আচ্ছা,
ঠিক আছে, ডিভোর্সের গ্রাউন্ড ছিল। আর শুধুমাত্র পানিশমেন্টটা পেতে হচ্ছে ছেলেরা, মেয়েদের কোনো পানিশমেন্ট ছিল না, আবার তাও ছিল 5 বছরের। ওই জন্য এটাকে এই কেসের পরে এই জোসেফ সাইনের যে কেসটা বললাম, কেসটা কি একটু ছোট করে যদি জোসেফ বলতেন? সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ছিল। হুম। এখানে একই সিম্পল কেস, কিছু না। তার ওয়াইফ কি করতো, সে কি করেছিল, একজন অন্য ওয়াইফের সাথে পরকীয়া মানে অন্য কারোর ওয়াইফের সাথে পরকীয়া করেছিল। করছে। করার পর তার এগেনস্টে এরকম সাজা ঘোষণা করে লোয়ার কোর্ট। তা সেটাকে চ্যালেঞ্জ করে কি করে সুপ্রিম কোর্টে সে মামলা করে, অ্যাপিলে যায়। এবং অ্যাপিলে গিয়ে এই ডিসিশনটা আসে এই ৩টে গ্রাউন্ডের উপর, যে এই ৩টে আর্টিকেলকে ভায়োলেট করছে এই সেকশনটা। তো সুতরাং এটাকে আনকনস্টিটিউশনাল করা হয়। সেটাকে আনকনস্টিটিউশনাল করা হয়েছে এবং লোকে ভাবছে যে এটা হয়তো লিগ্যাল করে দেওয়া হচ্ছে, একদমই লিগ্যাল নয়। এখনো অবধি যদি কেউ পরকীয়া করে থাকে সেটা অবশ্যই ডিভোর্সের কারণ, সেটা যেই করুক না কেন। কিন্তু পানিশমেন্টটা যেটা শুধু পুরুষদের জন্য ছিল, অ্যাকচুয়ালি জুডিশিয়ারি তো ল বানাতে পারে না, হুম। বাট লকে কারেকশন করতে পারে। হুম। সেটাই করেছে জুডিশিয়ারি। যেই লটা শুধুমাত্র বায়াস ছিল সেটাকে কারেকশন করে আনকনস্টিটিউশন করে অ্যাবলিশ করে দিয়েছে। ধরো কোনো স্বামী স্ত্রী রয়েছে, হুম। একটা ধরে নিচ্ছি ব্যাচেলার ছেলে রয়েছে, তার বিয়ে হয়নি বা কিছু হয়নি। হুম। সেই মহিলা তার স্বামীকে চিট করছে, চিট করে সেই ব্যাচেলার ছেলেটির সাথে কিছু একটা কাজ করছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত। হুম। তাহলে এক্ষেত্রে সেই স্বামীটি হুম। তার স্ত্রীকে ডিভোর্স করতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর অবশ্যই গ্রাউন্ডে? পারে। আর যদি পারে, যে ছেলেটি ব্যাচেলার ছেলেটি যে কনসেপ্ট রয়েছে আগে যখন হুম, সংশোধন হুম। হয়নি লতে, ছেলেটির 5 বছরের সাজা হতো। মানে এখন শুধু গ্রাউন্ড অফ ডিভোর্স অনলি গ্রাউন্ড অফ ডিভোর্স। এটাকে কখনোই মানে লিগালাইজ করা হয়নি। লিগালাইজ যদি বা করা হতো, প্রমোটও করা হয়নি। প্রমোটও করা হয়নি। লিগালাইজ যদি করা হতো তাহলে তো তোমার ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে এটাকে ধরা হতো না। আর জুডিশিয়ারির হাতে তো পাওয়ার নেই যে কোনো আইনকে নতুন করে ক্রিয়েট করা, সেটা লেজিসলেচারটা বানায়। জুডিশিয়ারি যেটা দেখেছে যে এটা আনকনস্টিটিউশনাল, ওটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে ওটাকে অ্যাবলিশ করেছে। ও তো নতুন করে ক্রিয়েট করতে পারবে না কোনো আইন। জুডিশিয়ারি অ্যাবলিশ করতে পারে, ক্রিয়েট অ্যাবলিশ করতে করতে, পারে। ক্রিয়েট করতে পারে না। ক্রিয়েট ইনডিরেক্ট করতে পারে যে বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে। হুম। ইনডিরেক্টলি পারে। বাট এখানে তো সেই স্কোপটা ছিল না। তাই না? ওই জন্য এটাকে অ্যাবলিশ করে দিয়েছে। রিসেন্ট টাইমসে তোমার কি মনে হয় যে ডিভোর্সের সংখ্যাটা আগের থেকে বেড়েছে? অবশ্যই বেড়েছে। কারণ মানুষ এখন কি বলতো বেটার অপশন খোঁজে। আচ্ছা। বেটার অপশন খোঁজে। আর মানুষ কেন জানি না একজনের সাথে মানে থেকে নিজেকে স্যাটিসফাই করে উঠতে পারছে না, এটা কেন জানি না। মানে এটা আজকালকার দিনে খুব কমন একটা ব্যাপার। হুম। বেটার অপশন মানে আমি ধরো আজকে একজনকে বিয়ে করলাম। হুম। কালকে তার থেকে বেটার কারো সাথে আমার পরিচয় হলো। আমি তাকে ইজিলি ছেড়ে দিতে চাই। ইজিলি ছেড়ে দেয়। আচ্ছা। এবং হচ্ছে সেটা ছেলে মেয়ে বোথ। বোথ এবং যে দুজনের যে মেন্টালিটি যে ম্যাচ করে যে মিলেমিশে থাকবো, অ্যাডজাস্ট করবো, এই অ্যাডজাস্ট করার টেনডেন্সিটা অনেকটা কমে যাচ্ছে। এটা কেন হয় বলে মনে হচ্ছে? এটা কেন হয় বলতো? এই যে আজকালকার দিনে মানে অনেক কারণ আছে এগুলোর। বেসিক্যালি বলতে গেলে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স কি? ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স তো বটেই। আর অন্যদের দেখে ইনফ্লুয়েন্স। আচ্ছা। ধরো তোমার কোনো বন্ধু-বান্ধব এটা করেছে। হুম। সে তোমাকে ইনফ্লুয়েন্স করতো, "ও ওটা কোনো ব্যাপার না। এখন বেশ ভালো আছি। ছেড়ে দেওয়ার পরে এই ছিল, সেই ছিল। কোনো ব্যাপারই হয় না। ঠিক আছে? এখন বরঞ্চ বেটার আছে।" একে দেখে তুমি শিখছো। আর কিছু তো হিন্দি সিরিয়াল তো আছেই। হিন্দি সিরিয়াল সিরিয়ালের কোথায় যাচ্ছি না, একজনের ৫টা বিয়ে ৫ টা একজন। বিয়ে, ৬ টা বিয়ে। হুম। এইসব দেখে কিছুটা মানুষ তো এখন সিরিয়াল থেকে বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে। ঠিক আছে? অনেকে দেখছি ওই কি জবা এলএলবি নাকি ওইসব দেখে, জনি এলএলবি। জলি এলএলবি নয়, তাহলে জবা বলে একটা সিরিয়াল হতো। যাই হোক। অ্যাডভোকেট ছিল তোমারই মতো। হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে দেখে ভাবে যে মানে অ্যাডভোকেটরা হয়তো মানে যা ইচ্ছা করে ফেলতে পারে, অনেক কিছু করতে পারে। গীতা এলএলবি বলে একটা হচ্ছে। কি না কি সে করছে, মারপিট করছে, এই করছে, সেই করছে। একদিনে ল পাস করে ল যাচ্ছে। পাস করে যাচ্ছে। ঠিক আছে? গ্রামের মেয়ে হ্যাঁ, দুদিন শহরে এলো, বিয়ে হলো। আর এদের বিয়েটাও ন্যাচারালি হয় না, ঠিক ন্যাচারালি আছে? হয়। মানে মানে কোর্টে এসে যে প্র্যাকটিস করতে, করতে যে কত কিছু সাফার করতে হয়, এটা নিয়ে একটা অন্য একদিন বলবো আমি। মানে কত রকমের পলিটিক্স থেকে শুরু করে কত রকমের হ্যারাসমেন্ট, কত কিছু যে সাফার করতে হয়। এগুলো মানে মানে লোকে জানে না। বেসিক্যালি তাই। এই যে ডিভোর্সের ব্যাপারে বলছিলে যে এখন আমরা নাকি বেটার অপশন খুঁজি। তুমি আমি হয়তো কাছাকাছি বয়সেরই হব। হুম, তো তোমার কি এই জিনিসটা মনে হয় যে মানুষের এখন যে সাইকোলজিটা রয়েছে, ঠিক আছে? আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস এর থেকে এই জিনিসটাকে আমরা বেশি নিজেদের লাইফে গ্রহণ করছি। মানে ধরো আমার একটা লাইফস্টাইল আছে, তোমার একটা লাইফস্টাইল রয়েছে। ইনস্টাগ্রাম ঘাঁটছি, রিলস দেখছি। রিলস দেখতে, দেখতে দেখছি কেউ সুপার বাইক নিয়ে ঘুরছে। হুম, হুম, কেউ কোনো মেয়ের সাথে বিয়ে না করে, আমি বলছি না খারাপ ভালো কোনোটাই। হুম, এক্সপেকটেশন এর কথা বলছি। একটা মেয়ের সাথে পুরো ওয়ার্ল্ড ট্যুর করছে, ঠিক আছে? হুম।
অ্যান্ড সে হয়তো তার লাইফে ডেলি যেরকম রুটিন সেটা পারফর্ম করছে। হুম। এইসব করতে করতে কি একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হয় সাইকোলজিক্যালি, যার কারণে এই যে ডিভোর্সের টেন্ডেন্সি এখনকার দিনে সেটা বেড়ে যাচ্ছে? অবশ্যই হচ্ছে। মানে ওর বয়ফ্রেন্ড বা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি এই যে লোকে ছাড়ে না, আমার বয়ফ্রেন্ড এই কিনে দিয়েছে, ওই কিনে দিয়েছে, সেই কিনে দিয়েছে। যখনই অন্য কেউ দেখছে যে আমার হাসব্যান্ড পারছে না, হুম। তখনই সে বেটার অপশন চুজ করতে চায়। বা বয়ফ্রেন্ড পাচ্ছে না তখন? বা বয়ফ্রেন্ড পাচ্ছে না, তখন সে বেটার অপশন চুজ করে। আজকালকার দিনে জিনিসগুলো একটা অপশনের জায়গায় চলে এসেছে, আর কিছু না। তোমার থেকে অনেক কিছু আমরা জানলাম ল এর ব্যাপারে, আইনের ব্যাপারে। তোমরা আইনটা জানো, জেনে সেটার মিসইউজ হচ্ছে কিনা সেটা ডিটারমাইন করতে পারো। কিন্তু ধরো তোমরাই যারা আইন জানো, আইনজীবী যারা, তারাই যদি আইনটাকে এমনভাবে নিজের স্বার্থে ইউজ করে, বিভিন্ন ক্রাইমস করে, সেই জিনিসটাকে যে নিয়ে মানে লুপ হোলস গুলোকে কানেক্ট করে, সেই জিনিসটা কি ডেঞ্জারাস হয়ে যাবে না? এসব বললে না, লোকে ধরে আমাকে যারা আছে অন্য অ্যাডভোকেটরা ধরে না মারবে আমাকে। আচ্ছা। একটা স্টোরি তোমাকে বলি আমি, এরকমটা অ্যাকচুয়ালি হয়েছে। হয়েছে? হয়েছে। তুমি যদি ক্লেভার থিপ বলে দেখো, একজন ছিল হুম। ধনীরাম মিত্তাল। আচ্ছা। লোকটার কিন্তু আইনের নলেজ ছিল, হুম। ল পাস করেছিল। পাস করে লোকটা কি করে, রেলেতে সার্ভিস করতো, ফেক সার্ভিস। মানে সে কোনো রিক্রুটমেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। হুম। ফেক রিক্রুটমেন্ট বানিয়ে সে রেলেতে সার্ভিস করতো এবং মাইনেও পেত। তাই? হ্যাঁ, এটা কোন সালের ঘটনা? অনেক আগেকার ঘটনা। ঠিক আছে, লোকটার এখন বয়স তোমার 84 ইয়ার্স। বেঁচে আছেন এখন? বেঁচে আছেন। আচ্ছা। তারপরে কি হয়, লোকটা গাড়ি চুরি করতো। আচ্ছা। আর বেছে বেছে কি করতো জানো তো, পুরোনো কার যেগুলোকে মানে কি চুরি করা ইজি, হুম। কারণ তার সিস্টেম অতটা হাই টেকনোলজি থাকতো না, সেগুলোকে ভিনটেজ কারগুলোকে চুরি করতো দিনের বেলায়, দিনের আলোতে। আচ্ছা। পুলিশ ওকে 94 বার ধরেছে, কিন্তু আইনের ফাঁক দিয়ে 94 বার পালিয়ে গেছে। 94 টাইমস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। কি বলছো? লয়ার ছিল? লয়ার ছিল। সব থেকে মজার বিষয় কি করেছে জানো, একটা টাইম ওর যখন মনে হয় যে পুলিশ অ্যারেস্ট করেছে, ও আর বেরোতে পারবে না, হুম। তখন যে সেশন জাজ ছিল হুম। তাকে ফেক ছুটির একটা লেটার পাঠায়, পাঠিয়ে তাকে ছুটিতে পাঠিয়ে দেয় এবং নিজে ওই জাজের চেয়ারে বসে। কি করে যাচ্ছে চেয়ারে বসবো? তাকে তো চিনতো সবাই। চিনতে পারিনি তো, ছদ্মবেশে বসে। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা। ফেক ট্রান্সফারে বানিয়ে যে ওই জাজ ট্রান্সফার হয়ে গেছে, এখন আমি জাজ, এবং বসে তোমার ও কাস্টাডিতে ছিল না সেই সময়? কাস্টাডি থেকে মানে পলাতক ছিল, আচ্ছা। পুলিশ পাচ্ছিল না, হুম। কাস্টাডি থেকে পলাতক ছিল। হুম। ঠিক আছে, এবার অ্যান্টিসিপেটরি বেল তো তোমার পলাতক অবস্থা তো পাওয়া যায়। বসে নিজের বেলে নিজে সই করে, নিজের বেল অর্ডারে। আচ্ছা। গল্প কথা নয়, সত্যি হয়েছে? একদম নিজের বেল অর্ডারে নিজে সই করে, এবং ওর সাথে সাথে আরো এরকম 2000 জন যারা অপরাধী, তাদেরও বেলেতে নিজে সই করে করে তাদেরকে বেল করায়। ২০০০ জন অপরাধীকে? অপরাধীকে বেল করিয়েছে। তারপরে পুলিশ যখন জানতে পারে তখন তাকে আর পায় না, আচ্ছা। এবং সে অনেক দিন পলাতক ছিল, এবং বলে না, এবং অনেক টাকা করে নিয়েছিল, তার হয়তো আর চুরি করার প্রয়োজনও পড়তো না, কিন্তু ওই যে বলে মানুষের স্বভাব, হুম। সেই লাস্ট বয়সে 84 সাল বয়সেও কি করে, একটা গাড়ি চুরি করতে গিয়ে আবার ধরা পড়ে। আচ্ছা। ও আজ অব্দি প্রায় 1000-এরও বেশি গাড়িও চুরি করেছে, ১০০০ টা? তারও বেশি। এবং লাস্ট এখনো সে জেলেতে আছে, লাস্ট অব্দি পুলিশ তাকে ধরতে পেরেছে, এবং সে এখন জেলেতে আছে। মানে সে এতটাই ক্লেভার ছিল, যখনই পুলিশ তাকে ধরতো 94 বার ধরেছে, হুম। কিছু না কিছু একটা আইনের ফাঁক দিয়ে সে বেরিয়ে যায়, এবং যখন জানতে পারে যে আর বেরোতে পারবো না, তখন নিজের জাজ সেজে নিজের বেলে নিজে সই করে বেল পায়। আজকের এপিসোডে তোমার থেকে অনেক কিছু জানলাম। এখানে একটা জিনিস আমি একটু জানতে চাই। হুম। তুমি আজকের ঘটনাগুলো, আজকের কেস স্টাডি গুলো যখন জানাচ্ছিলে তখন কয়েকটা ওয়ার্ড ইউজ করেছো। হুম। যেটা নিয়ে আমার তো কনফিউশন একটু আছে। হুম। সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। হুম। ছোটবেলায় যখন মুভি দেখেছি বা কিছু দেখেছি সেখানে শুনেছিলাম কোনো একটা জায়গায় যে যাবজ্জীবন কারাদণ্ড ১৪ বছরের হয় বা কিছু না একটা ব্যাপার সেটা আছে। নয়, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, তোমার কোশ্চেনটা বুঝে গেছি। অ্যাকচুয়ালি কি হয় বলতো, যখন যাবজ্জীবন মানে সারা জীবন, মানে যতদিন না মারা যতদিন যাচ্ছে। না মারা যায়। আচ্ছা। কিন্তু যখনই 14 বছর হয় তখন একটা গ্রাউন্ডস থাকে হুম। মার্সি করার, মানে মার্সি পিটিশন ফাইল করার। আচ্ছা। রাষ্ট্রপতির কাছে হোক, ঠিক আছে, হুম। প্রেসিডেন্টের রাষ্ট্রপতির কাছে হোক, বা যদি সে কিছু কম সাজা করে থাকে গভর্নরের কাছে হোক, মার্সি পিটিশন মেনলি রাষ্ট্রপতির কাছেই করে, যেহেতু লাইফ ইমপ্রিজনমেন্ট, হুম। রাষ্ট্রপতির কাছে সে একটা মার্সি পিটিশন ফাইল করতে পারে, এবং তার গুড বিহেভিয়ার যদি থাকে
তখন থানা থেকে বা জেল থেকে একটা রিপোর্ট পাঠানো হয় যে হ্যাঁ এর গুড বিহেভিয়ার ছিল, একে যেন ছেড়ে দেওয়া হয়। সেই জন্য সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় 14 বছরে ছাড়া পেয়ে যায়। মানে এটা কমন, মানে ছাড়া এটা দিয়ে দেওয়া হয়। দিয়ে দেয়। ম্যাক্সিমাম কেসে দিয়ে দেয়। ওইজন্য লোকে ভাবে হয়তো যে 14 বছর হয়ে গেলেই মানেই হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আচ্ছা। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন, যতদিন সে বাঁচবে। কিন্তু 14 বছর হলে সে মার্সি পিটিশন ফাইল করতে পারে। তুমি একটা কেস বলতে গিয়ে বলছিলে যে 20 বছরের সাজা হয়েছে তার, হুম, 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 একজন পার্টিকুলার হুম, অপরাধী। হুম, তো 20 বছর যখন সাজা রয়েছে, হুম। সে কি আপিল করে নিজে যে সাজার যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটাকে কমিয়ে আনতে পারে? অবশ্যই কমিয়ে আনতে পারে। সে কিরকম ভাবে? কিছুদিন ওই যে 14 বছর বললে ওটা করেও করতে পারে। কিংবা ধরো এই সাজাগুলো মেইনলি কে করে? তোমার হাইকোর্ট দেয় বা ডিস্ট্রিক্ট কোর্ট দেয়, তাই তো? হুম, তার এগেইনস্টে সে অ্যাপিল করতে পারে। হুম, অ্যাপিল করার পর সুপ্রিম কোর্টে যেতে পারে। হুম। সুপ্রিম কোর্টেও না হলে তখন তখন আবার একটা চান্স থাকে রাষ্ট্রপতির কাছে। তখন মার্সি পিটিশন ফাইল করা। তখনও যদি না হয়, তখন সাজা কাটার পরে আবার পারে মার্সি পিটিশন ফাইল করতে। সাজা কাটার পরে মানে মানে ওই 14 বছর। 14 বছর বা 12 বছর। ইনিশিয়াল স্টেজে করলো। হ্যাঁ, ধরো কেউ অপরাধী প্রমাণিত হয়ে প্রমাণিত গেছে। হয়ে গেছে। হওয়ার হাই পর হাইকোর্টে গেল, অ্যাপিল করল। হ্যাঁ। হাইকোর্টেও আবার সে অপরাধী প্রমাণ হলো। আবার হুম, সে সুপ্রিম কোর্টে গেল। হুম, সুপ্রিম কোর্টও অপরাধী প্রমাণ হলো। হুম। তখন মার্সি পিটিশন দেবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আচ্ছা। এবং তখনও রিজেক্ট হলো। সে সাজা কাটলো হুম, ১০ বছর, 12 বছর। হুম। 12 বছর পর সে আবার মার্সি পিটিশন দিতে পারে। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার এই কোশ্চেনটা, আমি তাই জন্য করছি। হুম, ধরো আমি জানি আমি অপরাধী। হুম, সেই পার্টিকুলার অপরাধীটি হুম, ১০ বছরের সাজা পেল জেল আদালত থেকে। হুম, সে কি এটা, সে অপরাধী, ওর আর কোনোভাবে বেল হবে না, কিছু হবে না। হুম। সে কি সাজা কমানোর জন্য হাইকোর্টের কাছে আপিল করতে পারে? হ্যাঁ, অবশ্যই অ্যাপিল করতে পারে এবং সেটা মেইনলি করা হয় তোমার জেল থেকেই করা হয়। মানে সে করে ইন দ্য সেন্স মানে জেলের যে সুপার সে হাইকোর্টের কাছে দরখাস্ত করে যে এই ব্যক্তি ভালোভাবে, ভদ্রভাবে, ঠিকঠাকভাবে, শান্তশিষ্টভাবে এতদিন সাজা কেটেছে, তো এর সাজা যেন কমানো হয়। মানে সেটা একটা পার্টিকুলার টাইমের পরেই পার্টিকুলার হবে। টাইমের পরে। সেটা বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। পার্টিকুলার একটা ফিক্সড কিছু থাকে না। ওকে? তো বিভিন্ন কেসের ক্ষেত্রে সেটা বিভিন্ন ধরনের একটা টাইম লিমিট থাকে। আরিয়ানের এই সফটওয়্যারটা ইউজ করতে ভুলবেন না। লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্ট। এবং আরিয়ানকে বলুন আপনি আমার চ্যানেল থেকে এসেছেন। আই হ্যাভ অলরেডি শোড হাউ আই আর্নড 45K ইন জাস্ট মিনিটস, সো টেক অ্যাকশন। তোমার সাথে তেমন আড্ডা মেরে বিমর্ষ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এন্ড অনেক সিরিয়াস টপিক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আশা করছি মানুষের মনে হয়তো অনেক প্রশ্ন তৈরি হয়েছে, এবং আমাকে এটাও জানান যে আপনারা কোন বিষয়ে এরপরে পডকাস্ট চান, একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। এবং হ্যাঁ, তামান, তোমার সাথে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। তামানের থেকে আপনারা আরো কি কি জানতে চান সেটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের আড্ডা আমি এখানেই ইতি টানছি। ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। কৌস্তবের আড্ডাতে আপনারা কি ধরনের আড্ডা চান সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেইলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইমেল আইডি, সোশ্যাল মিডিয়ার লিংক সবকিছুই থাকবে সেখানে। আরো ২ টি এপিসোড দেখতে, শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের আড্ডাতে।